সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1235তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল জিনের সর্দারের সঙ্গে বিয়ে হয় 14 বছর বয়সী কিশোরীর। এক জিনের সর্দারের সঙ্গে চট্টগ্রামের এক 14 বছর বয়সী কিশোরীর বিয়ে হয়। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার এক ধর্মীয় পরিবারের ভৌতিক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আলী হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসান আলী। আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দলিল লেখক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, এক কথায় আমার বাবা আমাদের এলাকাতে দলিল লেখালেখি করে। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময় কম্পিউটারের এত ডিজিটাল জামানা ছিল না। সেই সময় আপনার এরকম ছোটোখাটো মেশিন ছিল, ওই মেশিনের ভিতরে টাইপ করে করে আপনার দলিল লেখা হতো। তো দেখা যায় যে এগুলো আসলে একটা দলিল লিখতে আমার বাবার অনেক বেশি সময় লাগতো এবং অনেক কষ্ট করা লাগতো। যারা অনেক আগের মানুষ তারা এই জিনিসটা, ওই মেশিনটা ভালো চিনবে। তো এটা দিয়ে আমার আব্বা তখন দলিল টাইপ করে করে তারপর দলিল লিখতো। এই জিনিসগুলো আমি ছোটোবেলা থেকে আমার বাবার কাছে দেখে আসছিলাম। এরকম করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমাদের পরিবারটা অনেকটা ধর্মীয় পরিবারের ছিল বটে, যদিও এলাকার লোকজন আমার আব্বাকে অনেক সময় জমির দালাল বলে ডাকতো। আমার আব্বাকে জমির দালাল বলে ডাকতো কারণ আমার আব্বা এখানে সেখানে জমি জমা বিক্রি করতো। ধরেন কেউ জমি বিক্রি করতে পারে না, ওনার ওই জমিটা আমার আব্বা আরেক জায়গায় নিয়ে বিক্রি করে দিত, যার কারণে আমাদের এলাকার লোকজন আমার আব্বাকে খুব বেশি একটা ভালো নজরে দেখতো না। কিন্তু আমার আব্বু নামাজ রোজা করতো এবং দিনের পথে চলাফেরা করতো। তো এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আব্বুর সাথে আমি আস্তে আস্তে করে বড় হই এবং মোটামুটি বড় হবার পরে আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে পড়াশোনা করি। প্রথম দিকে আমি স্কুলে ভর্তি হই এবং 2 বছর স্কুলে পড়াশোনা করার পরে আমার আব্বা তখন আমাকে স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করায়। তো আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় ভর্তি করায়, তখনও আমাদের এলাকার অনেক লোকজন আমার আব্বাকে অনেক বাজে কথা বলতো, অনেক খারাপ কথা বলতো। অনেকেই বলতো আমার আব্বা লোক দেখানোর জন্য আমাকে স্কুল থেকে মাদ্রাসায় এনে ভর্তি করিয়েছে, যাতে সবাই মনে করে যে আমার আব্বা আমাকে দিনই লাইনে পড়াশোনা করাচ্ছে, এটা যাতে অনেকেই মনে করে। এই জন্য আমার আব্বা আমাকে স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করায় লোকেরা এইসব কথাবার্তা আমার আব্বুকে বলতো। তা আমার আব্বু বরাবর মতো কারো কথায় কোনো কান দিত না, নিজের যেটা করতে মন চাইতো বা নিজের টার্গেট মতো কাজ করতে থাকতো। কে কি বললো না বললো এইসবে আমার বাবার কোনো কিছু যায় আসতো না। আমার আব্বা ওইসব কথার কোনো ধার ধারতো না, ওইসব কথা আমার আব্বা কানেও নিত না। আব্বু তার মতো করে ওই দলিল লেখার কাজ করেই যাচ্ছিল এবং এখানে সেখানে জমি বিক্রি করে, এই জায়গায় সে জায়গায় জমি বিক্রি করে আমার আব্বা চলতেছিল। এরকম করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আপনার 15 থেকে 16 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি পরিপূর্ণভাবে আমার আব্বার সাথে দলিল লেখার কাজে সাহায্য করি। আমার আব্বাকে দলিল লেখার কাজে সাহায্য করে। আর আমার বড় যে আরও 2টা ভাই ছিল, আমার বড় 2টা ভাইয়ের মধ্যে একেবারে বড় যে ভাই ছিল উনি ছিলেন প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এবং উনি আসলে একটু বোবা প্রকৃতির। ওনাকে নিয়েও আমার এলাকার লোকজন আমার আব্বাকে অনেক বাজে কথা শোনাইতো। বলতো আমার আব্বার পাপের কারণে আমার বড় ভাইয়ের এরকম অবস্থা, আমার আব্বা পাপ করছে, যার জন্য আমার বড় ভাইকে আল্লাহ এরকম একটা রোগ দিয়েছে। এরকম কথাবার্তা গ্রামের লোকজন আমার আব্বাকে বলা বলি করতো। আর আমার ইমিডিয়েট বড় যে ভাইয়া আছে, ওই ভাইয়া তখন পড়াশোনাই করতো। ভাইয়া আমার থেকেও সিনিয়র লেভেলে ছিল, ভাইয়া পড়াশোনা করতো। তাই এরকম করতে করতে আমার আব্বা কিন্তু ভাইদের মধ্যে, বোনদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতো। আমাকে ছাড়া আমার আব্বা কোনো কিছুই বুঝতো না। যেখানে যাইতো আমাকে সাথে করে নিয়ে যাইতো।
এবং যাই করতো আমাকে সাথে নিয়ে করতো। আব্বু আমার প্রতি এক অন্যরকম টান ভালোবাসা ছিল, যেটা দেখে আমার বাকি ভাই বোনেরাও অনেকটাই হিংসা করতো। সবাই বলতো যে আব্বু আমাকেই কেন এত ভালোবাসে, আব্বু আমাকেই কেন এত ভালোবাসে। এই জন্য অনেক ভাই বোনেরা আমার আব্বুর সাথে রাগ করতো এবং আমার আব্বুকে অনেক কথাবার্তা শোনাইতো। এরকম করতে করতে আমি একটা সময় দাখিল পরীক্ষা দিই মাদ্রাসা থেকে, এবং দাখিল পাস করার পরে আমি তখন পাঞ্জাবি পরি, টুপি পরি এবং দাড়ি রাখছি, এমন করে চলাফেরা করতাম। এরকম করতে করতে আমি কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিলাম। আমার ভাই বোনদের মাঝে আমিই দেখতে সবচেয়ে সুন্দর ছিলাম, ওসে লম্বা বা সর্বদিক থেকে আমি খুব ভালো ছিলাম। এরকম করতে করতে দেখা গেল আমার আব্বুর এক বন্ধু তিনি আবার মাওলানা টাইপের লোক বলতে তিনি ওয়াজ মাহফিল করে এবং উনি কোরআনে হাফেজও বটে। তো এই লোকটা আমাদের বাড়িতে একদিন আসছিল কোনো একটা কারণে। আসার পরে আমি ওনার সাথে মসজিদে গেছি। তো আমার আব্বুর যেহেতু বন্ধু, উনি এর আগে আমাদের বাড়িতে অনেকবার আসছে। ওনার সাথে মোটামুটি আমার ভালো একটা সম্পর্ক আছে। তো সম্পর্ক থাকার কারণে আমি মসজিদে গেলাম, ওনার সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে ওনার সাথে অনেক কথাবার্তা বলে তো ওনার সাথে আমি তখন আমাদের বাড়িতে, উনি ওই রাতে আমাদের বাড়িতেই ছিল। ওনার সাথে উঠানে বসেও আপনার দিন দুনিয়া নিয়ে, ইসলাম নিয়ে অনেক কথাবার্তা ওনার সাথে আমার হয়েছে। যাই হোক, রাত পেরিয়ে সকাল হয়ে গেল এবং একদিন এক রাত উনি আমাদের বাড়িতে ছিল। এরপরে উনি আবার ওনার বাড়িতে চলে যায়। কিন্তু উনি ওনার বাড়িতে যাওয়ার আগে আমার আব্বাকে একটা কথা বলে যায়। উনি আমার আব্বাকে বলে যায় যে তোমার ছেলে হাসান আলীকে আমার অনেক ভালো লাগছে। আমার একমাত্র মেয়ে শিউলি, ওনার শিউলি আক্তার হচ্ছে ওনার মেয়ের নাম। উনি বললো যে আমার একমাত্র মেয়ে শিউলি, আমি শিউলিকে হাসান আলীর কাছে বিয়ে দিতে চাই। যদি তুমি রাজি থাকো, যদি তুমি অনুমতি দাও, তবে তোমার ছেলে হাসান আলীর কাছে আমি আমার একমাত্র মেয়ে শিউলি আক্তারকে বিয়ে দিব। এই প্রস্তাব তিনি আমার আব্বার কাছে দিয়ে গেলেন। আমার আব্বা প্রতি উত্তর ওনাকে নাকি এটাও বলেছিলেন যে হাসান আলী তো হচ্ছে আমার সবচেয়ে ছোট ছেলে, এছাড়া আমার বড় 2 ছেলে আছে, আমার বড় 2 ছেলের তো এখনও বিয়ে হয়নি। সো বড় 2জনের বিয়ে না দিয়ে, বড় 2জনকে বিয়ে না করিয়ে আমি একেবারে ছোটো জনকে কী করে বিয়ে করাই। তো আমার আব্বুর বন্ধু বলতেছে আমি তোমাকে প্রস্তাবটা করে গেলাম, এখন এটা তুমি ভেবে দেখো যেটা কেমন। আমার আব্বা যতক্ষণ এই বিষয়টা নিয়ে আমার আম্মুর সাথে আলোচনা করে, আমার আম্মুকে বলে যে এমন এমন ঘটনা, আমার বন্ধু তো এটা প্রস্তাব দিয়ে গেছে, এখন কি করা আছে। তা আমার আম্মু বলে যে না, হাসান আলী হচ্ছে ছোট, এখন ওর বড় 2 ভাই আছে, তা বড় 2টারে বাদ দিয়ে আমরা ওরে কেমনে বিয়ে করাবো, এইসব কথাবার্তা কানে নিও না। তাই মা একদিন হাসতে হাসতে আমার কথাটা বললো। তাই মা যেই কথাটা বলতেছে, আমার দাদি কিন্তু ওইখানে ছিল। আমার দাদি বলে বাপরে বাপ, শিউলি আক্তার তো দেখতে অনেক সুন্দর। ওই তোর আমার আব্বার বন্ধুর মেয়ে শিউলি আক্তার নাকি দেখতে অনেক সুন্দর। আমার দাদি এই কথাটা বললো। ওই মায়ের কথার ফাঁকে ফাঁকে দাদি কথাটা বলে ফেললো। তো মা কিন্তু আমার কাছে আমার বাবা মা কিন্তু আমাকে বিয়ে করানোর জন্য রাজি না। তাই দাদি যখন আমার বললো যে শিউলি আক্তার তো দেখতে অনেক সুন্দর, অনেক রূপবতী, ওই একটা কথা শোনার পরেই না আমি একটু সুন্দরের পূজারি ছিলাম। সত্যি কথা বলতে সুন্দর সব কিছু আমার ভালো লাগতো। তাই দাদির মুখে যখন শুনলাম যে মেয়েটা দেখতে অনেক সুন্দর বা এরকম একটা কথা আমার দাদি বললো, ভাই আমার ভিতরে না তখন কেমন জানি একটু নাড়া দিয়ে উঠলো বলতে কি, যে যদি শিউলি আক্তার অনেক সুন্দর হয়ে থাকে তাহলে মেয়েটাকে আমি একটু দেখবো। বিয়ে শাদী পরের হিসাব বা পরের কথা, আমি মেয়েটার একদিন দেখবো। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে মেয়ের খবর নিচ্ছিলাম এবং খবর নেওয়ার পরে আমি জানতে পারলাম যে মেয়ে তার এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করে। কিন্তু মাদ্রাসায় যেহেতু মেয়ে পড়াশোনা করে, বাট মেয়েকে দেখার কোনো সুযোগ আমার নাই, কারণ ওই সময় ভাই নিয়ম নীতিগুলো আরও কঠিন ছিল। একটা মেয়ে দেখা এত সহজ কথা ছিল না, এত সহজ বাক্য ছিল না যে একটা মেয়ে আমি চাইলেই দেখে ফেলতে পারবো, এত সহজ ছিল না। পরে দেখা গেল কি যে আমি মেয়ে দেখতে পারলাম না। আমি 2-3 দিন মেয়ের মাদ্রাসার সামনে গেলাম, মেয়েরে দেখা হলো না। এবং এরকম করতে করতে যেহেতু আব্বার বন্ধুর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, উনি আমাকে অনেক নিজের ছেলের মতো আদর যত্ন করে, একদিন আমি হুট করে ওনাকে না বলে ওনার বাড়িতে গিয়ে উঠছি বিকেলবেলা বাড়িতে গিয়ে উঠছি এবং আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি ওনার মেয়েটাকে দেখব। তো বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা মেয়ের মা বলতেছে যে আমার আব্বার বন্ধুর বউয়ে বলতেছে যে উনি নাকি বাড়িতে নেই। তাই আমি বললাম যে ঠিক আছে, বাড়িতে না, আমি অমুকের ছেলে। আমার আব্বার পরিচয় দিছি। আমার আব্বার পরিচয় দেওয়ার পরে উনি তখন আমাকে ঘরে ডাইকা নিল, আমার আব্বার বন্ধুর বউয়ে শিউলির মা আমাকে তখন ঘরে ডাইকা নিচ্ছে। ঘরে ডেকে নিয়ে যাওয়ার পরে আমি ঘরের মধ্যে বসলাম। বসার পরে উনি আমার ফল ফ্রুট কেটে দিল। তো ফলগুলো কেটে দিচ্ছে, আমি খাইতেছি। পরে আমি বললাম যে আন্টি, আপনাদের বাসায় তো খুব বেশি একটা আশা হয় না, তো আপনার ছেলে মেয়ে কয়জন? উনি বলেন না, তুমি জানো না, তোমার তো বোনই একটা। তাই বলে আমি তোরে দেখলাম না, দেখি একটু ডাক দেন তো। পরে উনি আমার সামনে ডাক দিল। ডাক দেওয়ার পরে ভাই যেমনটি আমার দাদি বলেছিল যে মেয়ে তো দেখতে অনেক রূপসী, আসলেই কিন্তু সত্যি এই মেয়ে দেখার মতো এক মেয়ে, খুবই সুন্দর এবং মায়াবী চেহারা, পরীর মতো চেহারা।
মেয়েটার দিকে এক নজর তাকায় মনে হয় যেন আমি মুগ্ধ হয়ে গেলাম, মানে আমার অন্তরটা ভরে গেল যে এত সুন্দর মেয়ে, মানে খুব ভালো লাগছে। লাগার পরে আমি কথাবার্তা বলে এখান থেকে আমি আন্টির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। মাগরিবের আজান দিয়ে দিছে, চলে আসছি। এসে রাস্তার মধ্যে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসছি। তো তখনও তো আব্বুর সাথে কাজ টাজ করি, তার পাশাপাশি পড়াশোনাও করি। এখন চিন্তা করি জামাই আমার বাবারে কেমনে বলবো। এইটা তো একটা লজ্জার বিষয়, এবং এই লজ্জার বিষয়টা আমার আব্বার কাছে আমি কীভাবে বলবো, আর এটা বললেও কি আমার আব্বা এটা আমলে নিবে, বা এই কথা কি আমার আব্বা শুনবে, আমার আব্বা তো এটা অন্যভাবেই নিবে বা অন্য কিছু মনে করবে। যার কারণে আমি আমার আব্বাকেও তখন এই কথাটা বললাম না, এবং কথাটা না বলে আমি এই কথাটা আমার ভিতরে রাখতেছি আর চিন্তা করতেছি কী করা যায়। মানে মেয়েটারে খুব পছন্দ হয়ে গেছে এক নজর দেখেই। এবার একদিন আমি আমার দাদিরে বললাম যে দাদি, ওই যে শিউলি মেয়েটার কথা যদি আমার আব্বার বন্ধু বলছিল, মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমি মেয়েটারে বিয়ে করতে চাই, দাদির কাছে বলছি। বলার পরেও দেখা গেল যে দাদিও এই কথাটা আমলে নিল না, মানে ওইভাবে নিল না। যেহেতু আমার বড় 2টা ভাই আছে, এবং বড় 2টা ভাইকে বাদ দিয়ে তো আমি মেয়ের বিয়ে করতে পারি না, এটা তো সম্ভব না। এমন করতে করতে ওই এলাকাতে, মানে শিউলিদের এলাকাতে আমার এক মহিলারে আমি আন্টি ডাকছিলাম, মানে খালা ডাকছিলাম আর কি। ওই মহিলা আবার একটু তান্ত্রিক টাইপের, মানে একটু কবিরাজ টাইপের, কবিরাজি টবিরাজি করে এই টাইপের মহিলা। ওই মহিলারে কোনো একটা কারণে আমি খালা ডাকছি। ঢাকার পরে ওই মহিলার মাধ্যমে আমি তখন আস্তে আস্তে করে শিউলির সাথে যোগাযোগ করার চেষ্টা করি। কারণ এখন তো আসলে আমার আব্বার যেহেতু বন্ধু, প্রেম তো আর আমি করতে পারবো না, বা সরাসরি ওই বাসায় একদিকে থেকে 2 দিন গেলে ওরা সন্দেহ করে ফেলবে। আর সেই সময়টা তো আজ থেকে অনেক বছর আগের, যার জন্য মানুষ এতটা ফ্রি ছিল না, মানে সবাই সবার মাঝে এতটা ফ্রি ছিল না, এতটা ক্লোজ ছিল না, একে অপরের মাঝে মোটামুটি অনেকটা অন্যরকম ছিল আর কি। মানে সন্দেহ জিনিসটা একটু বেশি ছিল, এতটা ডোন্ট মাইন্ড অবস্থায় ছিল না। তো যাই হোক, এরপরে দেখা গেলো কি যে আমি ওই খালার সাথে কথাবার্তা বইলা, ওই খালার ঘর আবার শিউলিদের ঘর মোটামুটি কাছাকাছি থাকার কারণে ওই খালারে আমি মাঝে মাঝে বলতাম যে খালা একটু শিউলিরে ডাইকে আনেন। তো উনি শিউলিরে ডাইকে আনতো, তো আমি শিউলির সাথে কথা বলতাম। আমি বলতাম যে তোমার আব্বা বা তোমার আম্মা এদেরকে বইলো না যে তোমার সাথে আমার কথা হয় বা দেখা হয়, এটা বললে কিন্তু এরা মাইন্ড করবে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এই খালার ঘরে ও আসতো, আমি ওর সাথে কথা বলতাম। এমন করতে করতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। একে অপরের প্রতি এক ধরনের একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমি তখন একদিন শিউলিরে বলতেছি যে শিউলি, চলো আমরা পালিয়ে যাই। আমরা যেহেতু দুজনকে পছন্দ করি, ভালোবাসি, তাহলে চলো আমরা পালিয়ে যাই, এবং আমরা পালিয়ে একে অপরকে বিয়ে করব। এরকমভাবে আমি ওর ডিরেক্টলি প্রস্তাব করলাম। এবং প্রস্তাব করার পরে ও আমাকে বলল যে না, আমি এটা হুটহাট করে করতে পারবো না, কারণ আমার আব্বা অনেক ধর্মীয় একজন মানুষ, অনেক বড় মাপের একজন আলেম। এটাগুলো আমার আব্বা অনেক কষ্ট পাবে। যেহেতু আমার আব্বা তোমাকে পছন্দ করে, এবং তোমার পরিবারের প্রতি আমার আব্বার একটা অন্য ধরনের দুর্বলতা ভালোবাসা কাজ করে, এবং আমার আব্বা তোমাকে তোমাদের পরিবারে বিয়ে দিতে চায়, তাহলে তুমি এই বিষয়টা আমার আব্বুর সাথে কথা বলো, আমার আব্বুকে বলো, এবং আমার আব্বুকে বললে পরে আমার আব্বু মনে হয় রাজি হবে। তো এরপর আমি করলাম কি, আমার ওই খালা, মানে যে খালার মাধ্যমে শিউলির সাথে আমার দেখা হইতো, কথা হইতো, ওই খালাকে দিয়ে আমি তখন শিউলির আব্বার কাছে, মানে আমার আব্বার বন্ধুর কাছে এই ঘটনাগুলো তখন আমি পাঠাইলে পরে আমার আব্বার বন্ধু তখন একদিন আমাকে গোপনে আমাকে ডাকে, খবর দিয়ে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে আমারে বললো যে ওই মহিলা এরকম কথা আমাকে শোনাইলো। এখন এটা কতটুকু সত্যি হাসান আলী, তুমি আমার ছেলের মতো, আমি বিশ্বাস করি যে তুমি আমার কাছে মিথ্যা কথা বলবো না, আমি সত্যটা জানতে চাই। আমি তখন বললাম যে হ্যাঁ আঙ্কেল, আপনি যেটা শুনেছেন এটা আসলেই সত্য, এটা মিথ্যা না। আমার শিউলিকে ভালো লাগে, এবং অনেক দিন ধরে শিউলির সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক আছে, এবং আমি ওকে বিয়ে করতে চাই। উনি বলে এই কথাটা তো আমি তোমার আব্বাকে এর আগে অনেকবার বলেছি, এবং আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পর্যন্ত পাঠাইছি। তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলাম যাতে তোমার কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব, তোমার আব্বাকেও বললাম, কিন্তু তোমার আব্বা তো এতে রাজি হলো না। তাই আমি বললাম আঙ্কেল, আমি তো শিউলিকে পছন্দ করি, আমি শিউলিকে বিয়ে করতে চাই, আপনি আমার সাথে শিউলির বিয়ে পড়াই দেন, আমার পরিবার রাজি হোক বা না হোক। উনি আমাকে বললো যে না, আমার দ্বারাই তো এটা সম্ভব না, তোমার আব্বা যদি রাজি না হয়, তোমার মা রাজি না হলে একা তোমার মতে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারি না। যদি তোমার আব্বুর সাথে আমার সম্পর্ক না থাকতো এটা আমি করতে পারতাম, কিন্তু তোমার আব্বুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, এখন এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না, আমি এটা করতে পারবো না। মানে উনি এক কথা আমাকে মানা করে দেয়। বাট দিন যত সামনের দিকে যাচ্ছে, এমন করতে করতে আমার ভিতরের মানে কষ্টটা অনেক বেশি বাড়তেছে। মানে আমি কোনোভাবেই শিউলিকে পাইতেছি না। আমি যদি ওরে বলি পালিয়ে আসার জন্য, ও পরিবারের মানে সাপোর্টে থাকতেছে, পালিয়ে আসবে না, এবং আমার পরিবার আমাকে বিয়ে করাবে না, আর আমার পরিবার রাজি না হলে শিউলির বাবা শিউলিকে আমার কাছে বিয়ে দেবে না। এই ঘটনার মধ্যে মানে বলে যে মেঘ না চাইতে বৃষ্টি, এরকম একটা অবস্থা। একদিন হঠাৎ করে হলো কি,
আমার মানে এক মহিলা আমার এক মহিলা আমাদের বাড়িতে হঠাৎ করে আসছে, মানে বয়স্ক এক মহিলা এসে আমার ভাইয়া, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে হাবিব, তো বললো যে হাবিবদের বাড়ি এটা কিনা। ওই মহিলা বলতেছে আমার আম্মাকে, আমার আম্মা বলে যে হ্যাঁ হাবিবদের বাড়িটা এটা। তারপরে ওই মহিলা করে কি আমার আম্মুর সাথে কী জানি অনেক কথাবার্তা বলে পরে ওই মহিলা তখন চলে যায়, মানে কথাবার্তা বলে চলে যায়। আমার ভাইয়া তখন হচ্ছে লজিং থাকতো, আমার বড় ভাইয়া লজিং থাকতো আরেক বাড়িতে, ওইখানে থেকে ভাইয়া পড়াশোনা করতো। তার পাশাপাশি আমার ভাইয়া একটা চাকরিও করতো, এনজিওতে একটা চাকরি করতো। পরে মহিলা কি বলে গেছে এটা তো আর আমি জানি না। এবার দেখলাম যে মানে ঘরের ভিতরে এটা নিয়ে কানাঘেঁষা হইতে আছে, এবং হইতে আবার আমাদের পরিবারের কথাগুলো মানে আমি আমার দাদির মুখে জানতে পারতাম যে পরিবারে কি হচ্ছে, কি ঘটতেছে, এই কথাগুলো আমার দাদি আমাকে বলে দিত। পরে আমি দাদির মুখে শুনতে পারি আমার বড় ভাইয়া যে এলাকাতে থাকে, যে এলাকাতে পড়াশোনা করে চাকরি করে, ওই এলাকার এক মেয়েকে নাকি আমার ভাইয়া বিয়ে করে ফেলছে আজ থেকে বহু বছর আগে। এবং বিয়ে করার পরে ওই মেয়ের ঘরে নাকি একটা মেয়ে সন্তানও আছে, মেয়ের ঘরে একটা মেয়ে সন্তানও আছে, কিন্তু ভাইয়া এই মেয়ের বাড়িতে আনতেছে না, বাড়িতে জানাইতেছে না, ভাইয়া গোপনে বিয়ে করে রাখছে। ওই মেয়ের মা আমার আম্মার কাছে সেগুলো বলে গেছে। তার মানে যে মহিলা আমাদের বাড়িতে আসছিল তিনি হচ্ছে আমার আমার ভাইয়ের হচ্ছে শাশুড়ি। এইটা জানার পরে এবার তো মনে করেন সবাই অনেক রাগ করছে, আমার আব্বা অনেক রাগ করছে। পরে দাদি বলতেছে বিয়ে যেহেতু করে ফেলছে তাহলে এখন তো আর কথাবার্তা বাড়ায় লাভ নাই, তাই চল আমরা বউ নিয়ে আসি। তা কেউ যাইতে রাজি নেই, বাট আমার দাদি একা আমাকে নিয়ে মেয়ের পরিবারে গিয়ে ওই বউ নিয়ে চলে আসছে। দাদি একাই রিক্সা দিয়ে বউ নিয়ে আসছে, এবং সাথে ওনার নাতিন সহ নিয়ে আসছে, আমার ভাইয়ের সহ নিয়ে আসছে, পরে মেয়ে সহ নিয়ে আসছে। আনার পরে ভাইয়া তো আর বাড়িতে আসে না, 3 দিন 4 দিন কেটে গেছে, ভাইয়া ভয়ে বাড়িতে আসে না। পরে গোপনে আমি ভাইয়ের সাথে দেখা করে আমি বললাম ভাইয়া সমস্যা নেই, এটার পক্ষে দাদি আছে, দাদি এটা পরিপূর্ণভাবে সাপোর্ট দিবে, তুমি চিন্তা করো না, তুমি চলে আসো, বাড়িতে আসো। তো আস্তে আস্তে করে ভাইয়া বাড়িতে আসতে শুরু করলে, এবং একটা সময় মোটামুটি বিষয়টা ঠিক হয়ে গেল, মানে পারিবারিকভাবে ঠিক হয়ে গেল। এবার আমি দাদিকে বললাম, দাদি এবার তুমি আব্বারে বইলা ভাইয়ারটা যেমনি মিলিয়ে দিছো আমারটাও এমনি মিলিয়ে দাও, আমি তো শিউলিরে পছন্দ করি, আমি শিউলির বিয়ে করতে চাই। পরে এই কথা বলার পরে একটা পর্যায়ে আমার দাদি তখন আমার আব্বারে বুঝাইলো যে ঠিক আছে, এখন তোর ছেলে হাবিব যখন বিয়ে করে ফেলছে, ওই হাসান আলীরও বিয়ে করাই দে, শিউলি নামের মেয়েটা ভালো এবং এই মেয়েটা খারাপ হবে না, এই মেয়েটাকে বিয়ে করাই দে। এরপরে হলো কি যে আমার পরিবার আমাকে শিউলিকে বিয়ে করাইয়া আনলো, মানে একদম খুব আনন্দ ফুর্তি করে, খুব ভালোভাবে একদম ধর্মীয় রীতিনীতি মেনে আমি তখন শিউলিকে বিয়ে করে আমার বাড়িতে আনি। এবং শিউলি যখন আমার বাড়িতে আসে, এবং শিউলি খুবই ভালো একটা মেয়ে ছিল, আমার কথা মানতো, আমার কথা শুনতো, এবং আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল শিউলির পরিবারেরও। এরকম করতে করতে ওই যে একটা খালার কথা বলছিলাম, যে খালার মাধ্যমে আমি শিউলিকে পেয়েছিলাম এবং শিউলির সাথে আমার সম্পর্কটা তৈরি হয়, ওই খেলা করে কি উনি আবার তান্ত্রিক টাইপের মানুষ ছিলেন, কবিরাজ ছিলেন আর কি। উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, আমার বউ শিউলির সাথে কথাবার্তা বলতো, এবং এমন করতে করতে শিউলির সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়। এবং আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, উনি কিন্তু আমার উকিল মা ছিলেন, মানে বিয়েতে উনি উকিল দিছিলেন, ওই মহিলা উইলমা যাকে বলে আর কি, উনি ছিলেন উকিল মা, এবং উনি উকিল দেওয়াতে তো ওনার সাথেও তখন আমাদের একটা ভালো সম্পর্ক হয়। উনি দাওয়াত দেয়, আবার উনি আমাকে ছেলে ডাকছে, শিউলিকে মেয়ে ডাকছে, তা ওনার বাড়িতে দাওয়াত দেয়, যাই আসি, যাতায়াত করি। এরকম করতে করতে হঠাৎ করে একটা সমস্যা শিউলির দেখা দেয়। বলতে শিউলি রাতের বেলায় ঘুমাইলে ও লাফ দিয়ে ওঠে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে ওইটা বলে যে ওরে নাকি কে স্পর্শ করে, রাতের বেলায় কে যেন এসে ওর শরীরে হাত দেয় এবং ও শরীর স্পর্শ করে, এবং তখনও লাফ দিয়ে ওঠে এরকম। এবং ধরেন যখন টয়লেটে গোসল করতে যায়, বাথরুমে গোসল করতে যাইতো, এবং গোসল করতে গেলে ও মনে করতো যে কেউ একজন ওর পিছন থেকে দাঁড়ায় আছে এবং ওর শরীরে স্পর্শ করে, ওর শরীরে হাত দেয়, শরীর স্পর্শ করে, এবং এইরকমভাবে হচ্ছে সময়গুলো কাটতো। এমন করতে করতে একটা পর্যায়ে আমি তো ওই বিষয়গুলো কাউকে জানাইতাম না প্রথম দিকে, এবং একটা সময় মানে শিউলি করলো কি দুপুরবেলা গোসল করার জন্য ঢুকলো আপনার, এবং অনেকটা সময় পেরিয়ে গেল, ওইখান থেকে বের হইতেছে না, মানে গোসল করা থেকে ও বেরোচ্ছে না। এবং বের না হওয়াতে আমি তখন দরজা ধাক্কাইতেছি, বেরোচ্ছে না কেন, টিনের দরজা ছিল ওই সময়, তা দরজা ধাক্কাইতেছি এবং ও খোলে না। এবং একটা সময় আমি কী করলাম, মই দিয়ে, কারণ উপরে ছাদ ছিল না, মানে আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, বুঝিয়ে বলি, গ্রামের বাড়িতে যে টিউবওয়েলগুলো হয়, টিউবওয়েল চারপাশে টিন দিয়ে একটা ছোট ঘরের মতো নির্মাণ করে, যেটা ছাদ থাকে না, ওই মানে ওইখানে মহিলারা গোসল করে যাতে আশেপাশের মানুষরা না দেখে।
পর্দা করে গোসল করে। তা ওই পর্যায়ে দেখা গেল কি আমি তখন জাগতেছি, ওর দরজা খোলে না। পরে আমি মই দিয়ে উপরে উঠলাম, উইটা দেখি যে ওখানে একদম মানে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, শরীরে কোনো কাপড় নাই, এই অবস্থায় ও পড়ে আছে। এবং এইটা দেখার পরে আমি লাফ দিয়া ঢুকলাম, ঢুকে ওর শরীরে কাপড় টাপড় দিয়া ওর ওইখান থেকে আমি তখন বের করে আনছি। এবং এই যে ওকে আমি বের করে আনছি, বের করে আনার পরে ওই কিন্তু ঠিক হয়ে গেছে, চোখে মুখে পানি দিস, ওর জ্ঞান ফিরে আসছে। কিন্তু এরপরে আমি রাতের বেলা একটা জিনিস খেয়াল করতাম যে আমার বউয়ের সাথে কিছু খারাপ সম্পর্ক হতো। মানে আমার কাছে মনে হতো যে আমার বউয়ের সাথে কেউ না কেউ একটা শারীরিক সম্পর্ক করে। তার কারণ আমি আমার বউয়ের গায়ে হাত দিতে পারতাম না, আমার শিউলির শরীরে আমি স্পর্শ করতে পারতাম না। ওর গায়ে হাত দিলে ও আমাকে ঝাড়া মেরে ফেলে দিত, আমাকে কাছে আসতে দিত না। মানে আমি যে ওর স্বামী হিসাবে বউয়ের কাছে যে অধিকারটুকুন, এটা আমি পাইতাম না, স্ত্রীর ওই অধিকার পাইতাম না। ওর শরীরে হাত দিলে ও ঝাড়া মেরে ফেলে দিত, কাছে আসতে দিত না। মানে কেমন যে একটা অবস্থা করতো, এটা আসলে ভাই বলে বোঝানো যাবে না, এরকম একটা অবস্থাও করতো। তা আমি একদিন, 2 দিন, 3 দিন বিষয়গুলো মেনে নিচ্ছিলাম। এবং একটা পর্যায়ে আমি চিন্তা করলাম আমি ওই খালারে বিষয়টা জানাই। তো উনি যেহেতু একটু কবিরাজ মানুষ, উনি অনেক কিছু বুঝে, তা আমি খালারে বিষয়টা জানাই। পরে আমি করলাম কি, আমি খালারে পুরোটা বিষয় জানালাম যে খালা এন্ড শিলুকে বিয়ে করছে, এবং বিয়ে করার পরে এই সমস্যাগুলো হইতেছে। আবার এরই মাঝে ওর কিন্তু বেবিও হচ্ছে না, মানে বাবুও হইতেছে না। তো যেহেতু বেবিও হয় না, এরকম সমস্যাগুলো হইতেছে, আমি ওই খালার কাছে পরিপূর্ণভাবে বিষয়টা জানাইলাম। এবং শিউলিকে কিন্তু আমি খুব ভালোবাসছি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি। মানে আমার কাছে মনে হয় যে শিউলি ছিল আমার কাছে একমাত্র বেঁচে থাকার অবলম্বন। আমি শিউলি ছাড়া কোনো কিছু বুঝতাম না, আমি নিজে কখনো ওরা ছাড়া খাবার খাইতাম না। যেখানেই যাইতাম ওরে আমি নিয়ে যাইতাম, এবং আমি সবসময় বাইরে থেকে আসার সময় ওর জন্য কিছু না কিছু একটা হাতে করে নিয়ে আসতাম। মানে কিছু না কিছু একটা আমি ওর জন্য নিয়ে আসবো, ওরে এত পছন্দ করতাম, এত ভালোবাসতাম। এবং একটা পর্যায়ে দেখা গেলো কি যে এরকম করতে করতে আর মানে কিছুদিন পরে আমি খালার তখন বিষয়টা জানাইলে খালা একদিন বললো যদি শিউলিরে আমার কাছে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়, আইলে পরে আমি এটা দেখবো। পরে শিউলিকে ওই খালার কাছে নিতে চাই, শিউলি খালার কাছে যাবে না। এবং না যাওয়ার 2 দিন পরে আমি তখন খালাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। খালা যখন আমাদের বাড়িতে আসে, এসে শিউলির সাথে কথা বলে, এবং কথাবার্তা বলার পরে খালা তখন আমার বলতেছে যে হাসান আলী, তুই তো অনেক লেট করে ফেলেছিস, এতটা লেট করা তো ঠিক হয় নাই, এটা তোর অনেক ভুল হয়ে গেছে। এত লেট তুই কেন করলি? তুই তো এর আগে আমাকে বিষয়গুলো জানানো দরকার ছিল, এর আগে আমার কাছে কেন জানাইলি না? বাবারে তুই তো অনেক ভুল করে ফেলছিস, এখন কি আর এটা সম্ভব? আমি বললাম খালা কি হয়েছে আপনি আমাকে বলেন, আমার বউয়ের হয়েছেটা কি, কেন সম্ভব না, কি হয়েছে বলেন। পরে বলে বাবারে ওর তো একটা খারাপ জিনে আসর করছে, একটা খারাপ জিনে আসর করছে, এবং ওই জিনটা তো ওর অনেক ক্ষতি করতেছে, ওর অনেক ক্ষতি করতেছে, এবং এটা তো এখন আর সরানো যাবে না, এটা তো রক্তের সাথে মিশে গেছে। এটা তো তুই আমাকে অনেক আগে বলা দরকার ছিল। একদিন ও হচ্ছে কলপারে অজ্ঞান অবস্থায় ছিল, ওই দিনই ওইটা ওর ভিতরে ঢুকে গেছে, তখন তুই আমার যদি জানাইতি তখন আমি কিছু একটা করতে পারতাম। পরে আমি বললাম যে খালা যেমনি পারেন আপনারা একটু ভালো করেন, মানে আমি কিন্তু ওরা ছাড়া বাঁচবো না খালা। তাই খালা বলে যে ঠিক আছে আমি দেখতেছি। তো খালা প্রতিদিন আসতো, এরকম আসতো খালা চিকিৎসা করতো, বাট এটার কোনো কাজ হতো না। 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে একটা সময় মানে পরিবারের সব মানুষগুলো বিষয়টা বুঝে যেত, মানে সবাই বিষয়টা বুঝে গেছে। তো ওই জিনটা হতো কি যে আপনার শিউলির সাথে খারাপ সম্পর্ক করতো। জিনটা আসতো, এসে শিউলির শরীর স্পর্শ করতো, এবং শিউলির সাথে এক কথায় বলতে গেলে অবৈধ সম্পর্ক করতো, মানে যেটা শারীরিক সম্পর্ক বলে এটা করতো। তো এটা আমি বুঝতে পারতাম যে ওর সাথে যেটা হয়, কিন্তু ও এটাতে কোনো কিছু বাধা দিত না। মানে এটা যে হয়তো আমাকে কখনোই বলতো না যে আমার সাথে এটা হয়, তুমি কবিরাজ দেখাও বা আমাকে ভালো করো, ও কিন্তু নিজেও সম্মতি ছিল এরকমভাবে। এখন কি ওকে এরকম বানায় রাখছে না ও ইচ্ছে করেই করতেছে, আমি কিছুই বুঝতেছি না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনই সময়গুলো কাটতে মানে ও তখন অনেক দুর্বল হয়ে গেছে, অনেকটা অসুস্থ হয়ে গেছে। মানে আগের মতো ওর শরীরের কন্ডিশন ভালো না, মানে কেমন জানি হাঁটতে গেলে পড়ে যায়, এবং শরীরে মনে হয় কোনো রক্ত নাই। একটা মানুষ একেবারে রক্ত শূন্য হলে যেরকম অবস্থা হয় ঠিক সেই অবস্থা ওর হয়ে গেছিলো। এরপরে আমি তখন এরকম করতে করতে খালা তখন আমারে বললো যে আমি তো আসলে এত বড় কবিরাজ না, আমার এত ক্ষমতাও নাই, এত দক্ষতাও নাই, বাট আমার পরিচিত একজন কবিরাজ আছে, উনি বান্দরবনে থাকে। আর আমাদের গ্রামটাও হচ্ছে গিয়ে আপনার কি জানেন, মানে বান্দরবনের কাছাকাছি, মানে চট্টগ্রামের শেষ সীমানা, এবং আমাদের পরেই হচ্ছে আপনার বান্দরবন। মানে বান্দরবন আপনার এই বান্দরবন মানে কেরানীহাট আর কি, আপনারা হয়তো অনেকেই চিনেন, ওই কেরানীহাট এরিয়াগুলো এর পরেই পড়ছে। মানে কেরানীহাটের ওইদিকে আমাদের বাড়ি ছিল। পরে এখন দেখা গেল কি যে উনি বলতেছে যে আমার ওই খালা বলতেছে যে আমার কাছে একটা কবিরাজ আছে বাড়ি বান্দরবন, তা ওই কবিরাজের কাছে তুই নিয়ে যা।
তো খালা বলার পর আমি তখন ওই কবিরাজের কাছে নিয়ে যাই, ওই কবিরাজের কাছে। এবং কবিরাজের কাছে নিলে পরে কবিরাজ ওরে দেখে বলতে স্যার মেয়েটার ভিতরে তো কিছু নাই, ওর ভিতর তো সবই খেয়ে ফেলছে, ওর ভিতরে তো সবই খাওয়া মানে খেয়ে ফেলছে, এটা মারা যাবে। এরপরেও কবিরাজ 2টা তাবিজ পরায় দেয়। ওই দিন তাবিজ 2টা পরায় দেওয়ার পরে কবিরাজ তখন বলে আপনি নিয়ে যান, আপনি যদি বাইচা থাকে 1 সপ্তাহ পর আবার নিয়ে আইসেন। কবিরাজ এই কথাটা বলে, যদি বাইচা থাকে তো 1 সপ্তাহ পরে আবার নিয়ে আইসেন। এরপরে এই কথা বলার পর আমি ওর ঘরে আনছি। ঘরে আনার পরে ওই করছে কি আপনার মানে একদম নিজের কথা আমি বাস্তবতার জন্যই বলি, ঘরে আনছি। রাত্র তখন 8টা বেজে গেছে। তা 8টা বেজে গেছে তো আমার বলে আমি গোসল করব। রাত্র 8টা বাজে, আমার বলে আমি গোসল করব। আমি বললাম রাত্র 8টা বাজে, তা তুমি এখন গোসল করবা কেন? আমাকে বলে আমার শরীরটা জ্বালাফড়া করতেছে, আমি গোসল করব। তা আমার ইচ্ছে হচ্ছে ওরা আমি বাথরুমে গোসল করাইলে একা গোসল করাবো না, আমি নিজে থাইকে ওরে গোসল করাবো। এইটা আমার এটা চিন্তা। তাই আমি বাথরুমে ঢুকছিও, আমার বলে তুমি বেরিয়ে যাও, আমি একাই গোসল করব। না, তুমি একা গোসল করতে পারবে না, আমি থাকি। আমি একটু জোর জবস্তি করে বাথরুমে থেকে গেলাম, মানে আপনার ওই যে কলপারে থেকে গেলাম। ওই তখন গোসল করছে এবং গোসল করার পরে আমি নিজে ওর শরীরের আপনার মুছে টুচে দিলাম, দিয়ে ওরে নিয়ে আমি ঘরে আসছি। আসার পরে ও আমার বলতেছে যে হাতে তাবিজটা পরা, আমার বলে এই হাতটা আমার ব্যথা করতেছে, এই হাতটা ব্যথা করতেছে, আমার তাবিজটা খোলো আমার বলে। আমি বললাম যে আরে কি তাবিজ খুলবো তাবিজ খুলবো কেন? তোমার বলে আমার হাতটা ব্যথা করে, একটু তাবিজটা খুলে দাও, আমার হাতটা ব্যথা করে, মানে এরকম করতেছে। আমি বললাম না, তাবিজ খোলা যাবে না। এমন করতে করতে ও তখন করতেছে তাবিজটা খোলো, মানে চিল্লাইতে আছে, এরকম একটা অবস্থা যোকে মানে রাখা যাইতেছে না, তাবিজ খোলার জন্য পাগল হয়ে গেছে। পরে আমি চিন্তা করলাম রাতের বেলায় চিল্লি করলে আমি একটু হুজুর মানুষ, আশেপাশের লোকজনে শুনবে আসবে, এটা খারাপ দেখা যায়, তো ঠিক আছে আমি তাবিজটা খুলে দিই, মানে এটা আমি চিন্তা করছি আর কি। এইটা চিন্তা করে ওর হাতের তাবিজটা আমি তখন খুলে দিলাম, একদম সরল মনে তাবিজটা খুলে দিলাম। তাবিজটা খুলে দিয়ে আমি ওরে নিয়ে শুয়ে আছি। এমন অবস্থার ভিতরে আমি হঠাৎ দেখি যে ও নাই। কথাটা খুব খেয়াল করে দেখেন, রাতের বেলায় ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকার পরে ঘুম যখন ভাঙছে দেখি যে ও নাই, আমার পাশে নাই। এখন দরজার দিকে তাকায় দেখি দরজা খোলা। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা হচ্ছে যে তাবিজটা খুলছে ও মনে হয় জিনটার কাছে আবারও চলে গেছে, কারণ আমার শরীরে তাবিজ আছে, আমার ঘর বন্ধ আছে, এই জন্য সম্ভবত জিনটা এখানে আসতে পারে না। যেহেতু তাবিজ খুলে ফেলছে তাহলে মনে হয় ওরে বাইরে নিয়ে গেছে। আমি তখন করলাম কি বাইরে গেছি, মানে ও যেহেতু ঘরে না, আমি তখন বাইরে গেলাম ওরে খোঁজার জন্য, হারিকেন নিয়ে বাইরে ওরে খুঁজতেছি, উঠানের মধ্যে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছি, ও ভাই কোথাও নাই। এবং ও না থাকার পরে আমি হঠাৎ করে দরজার দিকে তাকাই দিয়েছি, দরজাটা ভিতর থেকে লাগানো, এবার আমি দৌড়ে আসছি, কিরে দরজা লাগানো কেন? আমি দরজা তাকে এই শিউলি দরজা খোলো। আমি আলাদা করে থাকতাম আমার বউ নিয়ে, এই শিউলি দরজা খোলো, ও দরজা খোলে না। এবার আমার চিৎকারের শব্দ শুনে আমার হাবিব ভাই তখন ঘুম থেকে উঠছে, লজ্জার কথা। বড় ভাই এসে বলতেছে কিরে হাসান কী হয়েছে? আমি বললাম ভাইয়া মানে আপনাদের বউ তো দরজা খোলে না। মারা ডাক দিল, মা উঠছে, বাবা উঠছে, সবাই উঠছে, দরজা ধাক্কাইতেছে, কিন্তু ভিতর থেকে ওর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে যে ওর সাথে খারাপ কিছু একটা হইতেছে, এরকম চিৎকারের শব্দ। দরজা ধাক্কায় খোলে না। ভাইয়া বলতেছে একটার সময় ওর আর কোনো সারা শব্দ নাই, ভিতরে সারা শব্দ নাই, না থাকার পরে ভাইয়া বলতেছে দরজাটা ভেঙে ফেল। এরপর আমরা তখন করলাম কি ধাক্কায় কোনো রকম দরজাটা ভাঙি, এবং দরজাটা ভাঙার পরে দরজাটা ভাঙে ভিতরে ঢুকেছি। পরে মানে এমন এক দৃশ্য দেখি যেটা আসলে এখানে বলার মতো না, মানে বলতে পারবো না, এরকমভাবে আমি ওকে দেখতে পাই। এবং তারপর মানে কাপড় টাপড় দিয়ে ওরা কোনো রকম ঢাকে, একদম পুরো শরীর রক্তে ভিজা, এমন একটা অবস্থা। এবং এই অবস্থার মধ্যেই তখন ওর বাবাকে খবর দেয়, ওর বাবা আসে, এবং ওরে যে মহিলা মা ডাকছিল, আমরা যে মহিলাকে আন্টি খালা ডাকছি, ও মা ডাকছি, ওই মহিলাও তখন আসে, সেও কান্নাকাটি করে, এবং মানে তাকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলা হয়, অনেক কষ্ট দিয়ে। তো এরপরে মানে এরপরে সকালবেলা ভোরে আমরা তখন হুজুর টুজুর ডেকে যেভাবে পারছি জানাজা পড়ে, আমাদের বাড়ি থেকে আমাদের কবরস্থানটা কিন্তু ছিল অনেক দূরে, মানে আমাদের যে কবরস্থানটা এটা ছিল আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা বনের মধ্যে। তো ওই জায়গার মধ্যে আমি তখন ওরে দাফন করি, মানে সেখানে সকাল 10টা বাজে ওর ওখানে দাফন হয়। এবং ওর দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, মানে অনেকটা খারাপ লাগে, কান্নাকাটি করি, মানে অনেকটা কষ্ট হয়, এতটাই কষ্ট হয় যা বলার মতো না। খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, সবসময় গম্ভীর হয়ে একলা ঘরে বসে থাকি, কান্নাকাটি করি, মানে নিজের ভিতরে কষ্টটা সহ্য করতে পারি না। যাকে এত ভালোবেসে বিয়ে করেছি, আমার সে ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে এভাবে চলে যাবে, এভাবে হারিয়ে যাবে, এটা তো আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। আমি তো কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি শিউলিকে এভাবে হারাবো। শিউলির মৃত্যুর পরে আমি পুরো পাগল হয়ে যাই। কিন্তু ভাইকে জানেন, আমার ভিতরে একটা বিশ্বাস ছিল যে শিউলি আমার কাছে ফিরে আসবে, ওই বিশ্বাসটা আমার মনে ছিল, এরকম একটা বিশ্বাস ছিল।
তো এই ঘটনার কিছুদিন বলতে প্রায় শিউলি দাফন হয়ে যাওয়ার 8 থেকে 9 মাস পরে, তো ওই জায়গাটার মধ্যে আবার কিন্তু অনেকে মানুষ টানুষ যাইতো বনের দিকে কাজ টাজ করার জন্য। ওরা কাঠ টাট কেটে আনতো, এটা করতো। এমন করতে করতে হঠাৎ করে লোকের মুখে একটা কথা শুনতে পাই, আমার শিউলিকে আমরা যেখানে কবর দিয়েছিলাম এর একটু পরে আর একটা পাহাড় আছে, মানে এটার পরের পাহাড়ে, ওই পাহাড়ের মধ্যে নাকি তারা কোনো এক মেয়েকে দেখতে পায় হাঁটাহাঁটি করতে। সাদা কাপড় পরা কোনো একটা মেয়েরে নাকি ওই পাহাড়ের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখতে পায়, এলাকার লোকজনে বলে। তো এলাকার লোকজনে যখন এটা বলা বলি করে, আমার ভিতর তখন মনে হয় যে এটা মনে হয় আমার শিউলি মনে হয় মরে নাই, বা যদি মরেও থাকে তা শিউলি মনে আবার ফিরে আসছে। আমি তো ওর উপর দিয়ে এতটাই পাগল ছিলাম যে আমি সব ভুলে গেছি। আমার আদি অন্ত কোনো কিছুই মনে নাই, আমি সব কিছুই ভুলে গেছি। ভুলে গিয়ে আমি পুরো ওর জন্যই বেঁচে আছি। এখন লোকেরা যদি এরকম বলা বলি করে যে শিউলি ওইখানে বা আছে, বা ওরা একটা নারীকে দেখছে হাঁটাহাঁটি করতে, আমি তখন যেটা কখনোই সম্ভব নয়, যেটা কখনোই বাস্তবতার সাথে মিল হবে না, আমি এইরকম একটা জিনিসকে তখন বিশ্বাস করি যে হ্যাঁ, আমার শিউলি মনে হয় উঠে আসছে কবর থেকে এবং ও মনে হয় ওখানে হাঁটাহাঁটি করে। এইটা বলে আমি তখন করি কি, ওই যে বনটার মধ্যে বা যে পাহাড়টার মধ্যে লোকের এরকম অদৃশ্য কোনো একটা জিনিসকে মাঝে মাঝে দেখতে পাইতো যে হাঁটাহাঁটি করে, আমি এখানে দিন রাত মিলিয়ে ঘুরি। তো আমার আব্বা আম্মা সবাই আমারে বলে, আমার বড় ভাইয়ারাও বলে যে হাসান আলী তুই কি পাগল হয়ে গেছস? যে মেয়ে মরে গেছে এ তো কখনো ফিরে আসবে না, একটা মৃত মেয়ে তো পৃথিবীতে ফিরে আসে না, এর নিয়ম তো নাই। একটা মানুষ মারা গেলে সেখানেই তার সমাপ্তি, সে তো আর ফিরে আসে না, এটা তো তুই জানস, এরপরও কেন তুই এরকম করিস? কিন্তু আমার ভিতরে মনে হলো যেন ও মনে হয় ফিরে আসবে এবং ওই মনে এখানে হাঁটাহাঁটি করে। আমি রাতকে রাত সে জায়গাটার মধ্যে হাঁটতাম, বনের মধ্যে পাহাড়ের মধ্যে হাঁটতাম, ওরে ডাকতাম শিউলি, ও শিউলি শিউলি, এরকম বলে আমি ওরে ডাকতাম এবং ওই পাহাড়ের মধ্যে আমি হাঁটতাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে ওই পাহাড়ের মধ্যে ঘোরাফেরা করতেছি এবং মনে মনে শিউলিরে খুঁজতেছি যে আমি হয়তো ওরে পেয়ে যাব, ও হয়তো আসবে। এরকম করতে করতে কিছুদিন পরে আমি নিজেও দেখলাম যে একদিন আসরের পরে আমি বসে আছি ওইখানে একটা বড় গাছের নিচে। ওই সময় আমার কাছে মনে হলো যে আমার সামনে কোনো একটা মেয়ে বসে বসে খাবার খাইতেছে। খাবার খাইলে যেরকম একটা শব্দ হয় না, খাবারের একটা শব্দ আমি পাইলাম। আমি চোখটা মেলে দেখলাম যে এখানে কেউ নাই, একটা মেয়ে, আর কেউ নেই, আমি জাস্ট দেখলাম চোখের পলকে নাই। পরে আমি শিওর হয়ে গেলাম যে না, এখানে অবশ্যই কেউ না কেউ একজন আছে, কেউ না কেউ একজন থাকে পাহাড়ের মধ্যে। অনেকেই দেখছে, এটা শুধু যে আমি দেখেছি তা না, আমাদের এলাকার অনেক লোকজনই এই জিনিসটা দেখেছে, অনেকেই দেখছে এবং সবার মুখে এটা নিয়ে বলা বলি হইতাছে। সবাই বলে যে এরকম একটা অদৃশ্য মেয়ে এখানে হাঁটাহাঁটি করে, বনের মধ্যে এরকম একটা মেয়ে হাঁটাহাঁটি করে। এমন করতে করতে আমি এই জায়গাটার মধ্যে ঘুরি, তা আমার কিন্তু কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। আমার কাছে মনে হয় যে শিউলি এখানে আছে। আমি শিউলি মনে করি বিলের মধ্যে হাঁটতেছি, লোকে তখন এইটা আমাদের পুরো গ্রামে ছড়িয়ে যায়। আর তখন সবাই আমাকে বলতো যে হাসান আলী পাগল হয়ে গেছে, ওর বউ মারা যাওয়ার পরে ও বনে বনে হাঁটে, জঙ্গলে জঙ্গলে হাঁটে, ওর স্মৃতিশক্তি লোপ পাইছে। আমি পাগল হয়ে গেছি, এটা সবাই বলতেছে যে আমি পাগল হয়ে গেছি, আমার বউয়ের জন্য পাগল হয়ে গেছি, আমি আমার বউরে জঙ্গলায় হাইটে আমার বউরে আমি খুঁজতেছি। তা আমি তখন আমার মতো করে আমার বউরে খুঁজে বেড়াইতেছি, যে আমার দৃঢ় বিশ্বাস যে আমাকে পেয়ে যাব, বা ও আসছে বা ও আসবে, আমাকে খুব সহজে পাবো, এরকম একটা জিনিস তখন আমার ভিতরে কাজ করে। এবং সেই কাজ করা থেকে আমি তখন ওরে খুঁজে বেড়াইতেছি যে পাবো। এমন করতে করতে প্রায় মাসখানিকেরও বেশি সময় ধরে আমি পাহাড়ের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকি, পাহাড়ের মধ্যে হাঁটি, বসে থাকি, জঙ্গলের মধ্যে ওরে খুঁজি। এমন করতে করতে একদিন গভীর রাতে আমি শুয়ে আছি এবং শুয়ে থাকা অবস্থায় আমার কাছে হঠাৎ করে আমার কানে একটা শব্দ আসলো, একটা মেয়ের কণ্ঠ এসে আমাকে বলতেছে যে আপনি এখানে কেন থাকেন, বা এই জায়গায় আপনি কেন থাকেন, আপনি এখান থেকে চলে যান। এমন করে আমারে বলতেছে, আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে থাকলে আপনি মারা যাবেন, আপনি এখানে থাকলে মারা যাবেন, আপনি এখান থেকে চলে যান। একটা মেয়ে আমাকে এই কথাটা 2 বার বলছে। তো আমার ভিতরে কিন্তু তখন ভয় ছিল না, কোনো ভয় কাজ করতো না। এবং আমি যে একা একটা মানুষ এরকম গহীন জঙ্গলার মধ্যে ঘুরতেছি, এরকম গভীর জঙ্গলে হাঁটতেছি, আমার তো মৃত্যু হতে পারে, বা আমি মারাও যেতে পারি, বা ওই জিনিসগুলো আমাকে মেরেও ফেলতে পারে। তা আমার ভিতরে মৃত্যুর কোনো ভয় ওই সময় কাজ করতো না, যে আমি মারা যাব, আমাকে মেরে ফেলবে, এই ধরনের কোনো ভয় কিন্তু কাজ করে না। ভয়কে জয় করে আমি তখন এই জঙ্গলের মধ্যে আমি এই ঘুরতে থাকি, যে হয়তো শিউলিকে পাবো, এরকম একটা আশায়। তা এই মেয়ে যখন এই কথাটা বলে, আমার ভিতরে তখন আরও কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল। আমি আরও বিশ্বাস করলাম যে না, অবশ্যই পাহাড়ে শিউলি আছে। যদি শিউলি না থাকবে তাহলে আমি এরকমভাবে কোন মেয়ে এসে আমার সাথে কথা বলছে, এটা কোন মেয়ে সেইভাবে আমার সাথে কথা বলছে, তাই এখানে শিউলি আছে, শিউলি এখানে আছে এবং শিউলি আছে বলেই শিউলি আমার সাথে কথা বলেছে।
মানে আমার ভিতর তখন আরও দৃঢ় বিশ্বাস বেড়ে গেল। আমি তখন ওই পাহাড়ের মধ্যে আরও সময় দিতে শুরু করলাম, আরও সময় দিতে শুরু করলাম, আরও দিতে শুরু করলাম। এরকম করতে করতে অনেকটা দিন পরে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছি। ওই পাহাড়ের মধ্যে একটা মেয়ের কান্নার শব্দ শুনতেছে, একটা মেয়ে কান্না করতেছে এরকম। তো কান্না করতেছে দেখে আমি ঘুমিয়ে আছি, ওই পাহাড়েই থাকতাম। এটার মধ্যে ফল ফ্রুট ছিল, আবার ওই পাহাড়ে কিন্তু প্রচুর গাছগাছালি ছিল, ফল ফ্রুট ছিল। আবার আমার মা যাইতো, আমার আব্বা যাইতো, আমার ভাইয়েরা যাইতো, ভাবি যাইতো, গিয়ে আমার ভাত তরকারি দিয়ে আসতো, আমাকে ডাকতো, তুই চলে আয়, তুই এনে থাকিস না, এটা তোর কী বিশ্বাস যে তোর বউ এখানে আসে, তুই চলে আয়। কিন্তু আমি যাইতাম না। ওরা আমারে খাওয়াইতো, আমি ওখানে খাইতাম, ওরা আমার যা করতো। ওই বনের মধ্যে আমি থাকতাম, বন থেকে আমি বেরোইতাম না। এমন করতে করতে একটা মেয়ের কান্নার শব্দ আমি একদিন রাতের বেলায় শুনতে পাচ্ছি। এবং মেয়েটার কান্নার শব্দ শোনার পরে আমি তখন হাইটে হেঁটে গেলাম। যাওয়ার পরে এরকম রাত তখন কয়টা, আমার কাছে তো কোনো ঘড়ি নাই, মানে ওই সময় কিন্তু মোবাইল ফোন টোন ছিল না, বাট ওয়াচ ছিল, ঘড়ি ছিল। তো এখন আমার কাছে ঘড়ি নেই, আমি জানি না কয়টা বাজে, বাট মনে হলো যেন গভীর রাত। একটা মেয়ে কান্না করতেছে। এরকম করতে করতে আমি একটু একটু করে সামনের দিকে যাওয়ার পরে দেখলাম যে একটা গাছের নিচে বসে একটা মেয়ে কান্না করতেছে, একটা লাল জামা পরিহিত অবস্থায়, জামাটা দিয়ে অনেকটা ময়লা হয়ে গেছে, এমন একটা অবস্থা। মেয়েটার বয়স প্রায় 13-14 বছর এরকম মনে হবে। আমি কাছাকাছি গেলাম, একদম চাঁদের আলো ছিল, প্রখর চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। যাওয়ার পরে আমার ভিতরে কিন্তু কোনো ভয় কাজ করে না। অনেকেই বলবে যে ভাই আপনি এতটা সাহস কীভাবে নিলেন, যে এরকম একটা গহীন জঙ্গলে একটা মেয়ে কান্না করে, আপনি মেয়ের কাছে চলে গেছেন, আপনার ভিতরে কি ভয় কাজ করে নাই? কিন্তু বিশ্বাস করেন, আমার ভিতরে কোনো রকমের কোনো ভয় ছিল না। আমি জঙ্গলের কাছে গেলাম, যাওয়ার পরে মেয়েটারে বললাম, আপনি কি এইখানে কি করেন? এইটা বলার পরে মেয়েটা আমার দিকে তাকালো। এত সুন্দর চেহারা, মানে এত সুশ্রী চেহারা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর মেয়ে আমার কাছে মনে হয় আমি আমার বাপের জন্মও দেখি নাই। মায়াবী এক চেহারা আমার দিকে তাকাইলো। তাকানোর পরে আমি বললাম যে আপনি কে? মেয়েটা বলতেছে আমার নাম শাবানা। আমি বললাম আপনার নাম শাবানা, আপনার বাড়ি কোথায়? পরে আমার বাড়ির ঠিকানা দিল, যে তার বাড়ি হচ্ছে মানে আপনার রূপগঞ্জ বলে একটা জায়গা আছে আপনার, এটা হচ্ছে পাবনারও পরে, পাবনার দিকেই বলি, ওই দিকে আমার বল আমার বাড়ি ওখানে। তাই আমি বললাম কোথায় পাবনা আর কোথায় হচ্ছে চট্টগ্রাম? তা আপনি পাবনা থেকে চট্টগ্রামের এখানে কীভাবে আসলেন, এবং এত রাতের বেলা এই জঙ্গলে আপনি কী করেন? আমার বলে আমি বাড়ি যাব, আমি বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি বললাম যে বাড়ির রাস্তা খুঁজে পান না? বলে না। আপনি কি একটু আমার আব্বা আম্মাকে খবর দিবেন? মেয়েটাই নিজেই বলতেছে। আমি বললাম যে আপনি আপনার ঠিকানা বলেন তো। আমার আবার স্মৃতিশক্তি অনেক ভালো ছিল, ধরেন কেউ কোনো একটা কথা বললে আমি বুঝে যেতাম, মানে একটা কথা আমাকে একবার বলছে এটা মনে থাকতো, মানে ব্রেনটা অনেক ভালো ছিল। পরে মেয়েটা আমার ঠিকানা বলতেছে, আমার বাপের নাম এটা, মায়ের নাম এটা, আমার গ্রাম এটা, মানে একবার বলাতে আমার মনে জিনিসটা মুখস্থ হয়ে গেছে। এইভাবে মেয়েটার সাথে কথাবার্তা বলার পরে আমি বললাম আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। এই ঠিকানা যেটা বলছো ওই ঠিকানা অনুযায়ী আমি বললাম আপনি আমার বাড়িতে চলেন, আমি আপনাকে নিয়ে যাবো। পরে বলে হ্যাঁ আমার বাড়িতে নিয়ে যান। এই কথা বলে এই মেয়েটা আমার পাশাপাশি হাঁটতেছে, ধরেন আমি সামনে ও পিছনে এরকম করে হাঁটাহাঁটি করতে করতে এই কয়েক মিনিট পরে হঠাৎ করে দিয়ে যে মেয়েটা নাই, মানে পিছনের দিকে ফিরে দেখতেছে যে মেয়েটা নাই। এবং তখন বনের ভিতর মানে একদম গহীন জঙ্গল, মেয়েটা নাই। না থাকার পরে আমি বললাম কিরে এটা কোথায় গেল, মানে এই মুহূর্তের মধ্যে কোথায় উধাও হয়ে গেল, কোথায় হওয়া হয়ে গেল। আমি ডাকতেছি, মেয়েটা আমার শাবানা বললো, ডাকতেছি না, খুঁজে পাই না। না পাওয়ার পরে আমি বিশ্বাস করেন ভাই, আমি তখন পর্যন্ত ওই বনের মধ্যে, আমি বন থেকে বেরোই নাই। আমি তখনও বনে বসে আছি, যে আমার তো মৃত্যু নিয়ে কোনো ভয় নাই, মরলে মরছে বাঁচলে বাঁচছি, মানে মরণকে তো আমি বরণ করে ফেলেছি। আমি তখনও বনের মধ্যে বসে আছি, মেয়েটারা ডাকতেছি, আরে পাইলাম না। সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর আমার মাথার মধ্যে একটা জিনিস আসতেছে, যে এই মেয়েটাকে অনেকেই দেখছে জঙ্গলের মধ্যে। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই দেখছে, যারা জঙ্গলে কাজ করতে আসে এরা অনেকেই দেখছে মেয়েটারে জঙ্গলার মধ্যে, অনেকে অনেকভাবে দেখেছে। এবং মেয়েটা আমার সামনেও এসেছে, এসে তার ঠিকানাও আমাকে বলেছে, এবং ঠিকানা বলে মেয়েটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল, হাওয়া হয়ে গেল। তাহলে মেয়েটা যে ঠিকানা বলছে ওই ঠিকানাটা তো আমার মনে আছে, দেখি ওই ঠিকানা অনুসারে কোনো কিছু পাওয়া যায় কিনা। মানে আমার ভিতর তখন এই জিনিসটা জাগলো। এই জিনিসটা জাগ্রত হওয়ার পরেই আমি তখন করলাম কি, এই মেয়েটার ঠিকানা আমাকে যেটা দিয়েছিল, পরের দিন আমি বাড়িতে গেছি। তো আমার আব্বা আম্মা অনেক খুশি যে আমার ছেলে বাড়িতে ফিরে আসছে, তারা মনে করছে আমি ভালো হয়ে গেছি। আমি কি আমার বড় ভাইরে বললাম আমার কয়টা টাকা দেন, আমি এক জায়গায় যাব। আমি কিন্তু ময়লা গন্ধ কাপড় চোপড় পরে থাকতাম, বনের মধ্যে থাকতাম, তো বুঝেন। তা গোসল করলাম, গোসল করে ভালো কাপড় চোপড় পরে আমি বললাম ভাইয়া আমার কয়টা টাকা দেন, আমি এক জায়গায় যাব। তা ভাইয়া আমার টাকা দিল, এবং ওই রাতের বেলায় আমি তখন পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের বেলা রওনা দিলাম। পরের দিন দিনে 2টার কাছাকাছি আমি তখন পাবনা গিয়ে পৌঁছাই। 2টা-3টার মতো বাজে আমি পাবনায় গেছি। যাওয়ার পরে এই যে মানে ইউনিয়ন বললো, মেয়েটা আমাকে থানা বললো, গ্রাম বললো, ইউনিয়ন বললো। ওই থানাতে, ওই গ্রামে, ওই ইউনিয়নে, ওই গ্রামে আমি গিয়ে মেয়ের বাবার নাম জিজ্ঞেস করি। মেয়ের বাবার নাম ছিল হচ্ছে শাহ আলী।
তো আমি বললাম যে শাহালির বাড়ি কোনটা, শাহালির বাড়ি কোনটা এটা বলি। তো অনেকেই বললো যে 2টা শাহালি আছে। তো একটা শাহালির বাড়িতে আমাকে নিয়ে গেল। ওনারা আমি বলছি যে এরকম এরকম আপনার মেয়ে আছে কিনা শাবানা, বলে আমার নাই, কিন্তু ওই শাহালির আছে। তা এই বলার পর তখন ওই শাহালির কাছে আমাকে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে ওই শাহালি কিন্তু আবার ওই এলাকার জমিদারের মতো, ওনার অনেক আম বাগান আছে, কাঁঠাল বাগান আছে, অনেক বড় লোক মানুষ আর কি, মানে পয়সাওয়ালা মানুষ। ওনার কাছে যাওয়ার পরে উনি বলে যে হ্যাঁ, শাবানা নামের ওনার এক মেয়ে ছিল যে আজ থেকে প্রায় 4 বছর আগে হারাই গেছে। মেয়েটা মাদ্রাসায় পড়তে এখানেই, 10 বছর বয়সে মেয়েটাকে নাকি জিনেরা নিয়ে যায়। আমারে বলে যে 10 বছর বয়সে আমার মেয়ের জিনেরা নিয়ে গেছে, তো এমন এমন ঘটনা, আমি তো মেয়েরা পাই না। হ্যাঁ, আমার মেয়ের নাম শাবানা, আমার মেয়ে দেখতে এরকম, মানে আমি যেরকমভাবে বললাম তিনিও ঠিক এরকমভাবেই বলতেছে। একটা পর্যায়ে তিনি ফটো বের করে মেয়ের, ওই সময় তো আসলে মানে ফটো এত রঙিন হতো না, সাদা কালো ছবি হতো। এরপর আমাকে দেখালো, দেখেন বলছে হ্যাঁ এরই নাম শাবানা, এরই আমি দেখছি। পরে বলে কই দেখছেন? আমি বলে চলেন আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখাবো। পরে আমি তখন মেয়ের মা, বাবা এবং মেয়ের কাকা এরকমভাবে 5-7 জনকে নিয়ে আমি তখন আমাদের গ্রামে আসি। আমাদের গ্রামে আসার পর আমি বললাম যে আমি এরকমভাবে বললাম যে এমন এমন ঘটনা এই বনের মধ্যেই থাকতো, এবং ওরা অনেকেই দেখছে মেয়েটাকে, অনেকেই দেখছে, কিন্তু এই বনের মধ্যে মানে এই পাহাড়ের মধ্যে মেয়েটা আছে। এখন উনি আমারে বলতেছে যে পাহাড়ের মধ্যে যে মেয়ে আছে তুমি দেখছো? আমি বলে আমার সাথে কথাও বলছে, আমার সাথে রওনা দিছে, আমি হঠাৎ করে মেয়েটাকে দেখতে পাচ্ছি না। তো এর মাঝে কথাবার্তা বলতে বলতে এই ঘটনার মাঝে ওই যে আমি একটা মহিলাকে খালা ডাকছিলাম, ওই খালা ওই সময় আইছে। খালা ওই সময় এসে বলতেছে যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে একটা মেয়ে মাঝে মাঝে ঘোরাফেরা করে, সম্ভবত কোনো একটা জিন মেয়েটাকে নিয়ে আসছে, এবং এনি মেয়েটাকে মনে আটকায় রাখছে এই বনের মধ্যে, এবং জিনটা মনে মেয়েটাকে অদৃশ্য করে রাখে, যার জন্য মেয়েটাকে আমরা সহজেই দেখতে পাই না। তো তখন করলাম কি, ওই যে কবিরাজের মাধ্যমে আমি আমার বউকে নিয়ে গেছিলাম, শিউলি মারা গেছে বান্দরবনের, ওই কবিরাজটাকে তখন নিয়ে আসি, মানে ওই খালার ঠিকানা অনুযায়ী কবিরাজটাকে নিয়ে আসি। এই কবিরাজটাকে আবার আনার পরে এই শাবানার বাবা মা এবং তার কাকারা মিলে কবিরাজকে বলে যে আপনি যেভাবেই পান আমার মেয়েরে বের করে দেন। উনি আমার মেয়ের মানে এই পাহাড়ের মধ্যে দেখছে। তো পরের দিন তখন দিনের প্রায় 10টার কাছাকাছি ওই পাহাড়ের মধ্যে যাওয়ার পরে উনি তখন বলে যে হ্যাঁ, এই পাহাড়ে তো আপনার মেয়ে আছে, আপনার মেয়ের এই পাহাড়ে আয়না বন্দি করে রাখা হয়েছে, এই পাহাড়ে একটা জিন থাকে, জিনের একটা সর্দার থাকে, ওই জিনের সর্দার আপনার মেয়েরে পছন্দ করে নিয়ে আসছে, ঠিক আছে আমি সর্দারের সাথে কথা বলি। তো উনি তখন করলো কি, ওখানে একটা বৈঠকখানার মতো করলো, মানে বসার মতো একটা বৈঠকখানা করছে, এবং বৈঠকখানা কইরা উনি সেখানে ওই জিনটাকে হাজির করে। ওনারই একজন মানে ওনার সাথে কাজ করে ওইরকম একটা লোকের উপরে জিনটাকে হাজির করে, জিনের সর্দারটাকে হাজির করার পরে উনি জিনের সর্দারটাকে বলে যে মেয়েটার বয়স 13 থেকে 14, এইরকম বয়সে একটা মেয়েরে, ছোট মেয়েরে কোথায় পাবনা, সে পাবনা থেকে তুমি এই বান্দরবনে আয়না কেন লুকিয়ে রাখছো? জিনটা তখন বলতেছে যে আমি ওরে পছন্দ করি, এবং ওর জন্মের পর থেকে আমি ওরে পছন্দ করি, ওর যখন জন্ম হয় তখন থেকে আমি ওরে পছন্দ করি, এবং 10 বছর বয়স যখন ওর হয় আমি ওকে নিয়ে আসছি, এনে আমি ওরে 14 বছর বয়সে বিয়ে করছি, ওরে আমি বিয়ে করছো আমার বউ, আমি কি দিব না? পরে কবিরাজ বলতেছে দিবা না মানে এটা কী ধরনের কথা? মেয়ের বাবা মা মেয়ের জন্য কান্নাকাটি করতেছে, তোমরা হচ্ছে জিন জাতি, আমরা মানুষ জাতি, তোমাদের সাথে তো আমাদের বিয়ে হয় না, এটা হতে পারে না, তুমি তোমার ইয়াতে থাকো, তোমার ধর্মে থাকো, তোমার এরিয়াতে থাকো, এই মেয়েটাকে দিয়ে দাও। বলে না, মেয়েরা আমি দিব না, এই মেয়েরা আমি দিব না। এইরকমভাবেই তখন এই জিনটার সাথে অনেক কথাবার্তা, অনেক তর্ক হয়, এবং হওয়ার পরে ওই কবিরাজটা তখন করে কি, এই পাহাড়ের চারপাশে 44টা তাবিজ, মানে 44টা তাবিজ হচ্ছে পাহাড়টার চারপাশে পুঁতে দেয় কবিরাজটা, পাহাড়টার চারপাশে 44টা তাবিজ পুঁতে দেয়, এবং পুঁতে দেওয়ার পরে কবিরাজ বলতেছে যে জিনটা এই মেয়েটাকে নিয়ে এই পাহাড়ের ভিতর থেকে যেতে পারবে না, এই মেয়েটাকে নিয়ে পাহাড়ের ভিতর থেকে যেতে পারবে না, এবং এই পাহাড়ের ভিতর থেকে মেয়েটাকে আমি বের করব। উনি এই কথাটা বলে। তো এই কথাটা বলার পরে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন অনেকগুলো দিন কেটে যায়। উনি ওখানে আসে, মন্ত্র পড়ে, ফু দেয়, এবং পাহাড়ের মধ্যে থেকে মেয়েটাকে বের করার চেষ্টা করে, বাট উনি পারে না, মানে উনি সাকসেস হয় না, কাজটা উনি সাকসেস হয় না, বাট উনি ওনার মতো করে খুব চেষ্টা করতেছে, মেয়েটাকে পাহাড় থেকে বের করে আনার জন্য খুবভাবে ট্রাই করতেছে, বাট উনি পারে না। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল, এবং এরই মাঝে মেয়ের বাবা মা আরও বড় বড় কবিরাজ আনতেছে, অনেক বড় বড় কবিরাজ। এই পাহাড়ের মধ্যে তখন মানে কবিরাজের মেলা বসে গেছে একরকম, এদিকে ওইদিকে মানে বিভিন্ন দিকে কবিরাজরা তখন একদম দলবদ্ধভাবে বসছে। এই বৈশা মেয়েটারে বের করার জন্য এক এক কবিরাজ এক এক ওয়েতে, এক এক কবিরাজ এক একভাবে চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটাকে ওই পাহাড় থেকে আর বের করতে পারে না, পাহাড় থেকে বের করতে পারে না। এমন তো অবস্থার মধ্যে মেয়ের বাবা তখন করলো কি, অন্য একটা কবিরাজ নিয়ে আসছে। তা ওই কবিরাজটা নাকি ওই কবিরাজের বাড়ি ছিল হচ্ছে
পাকিস্তানি এক কবিরাজ কার কার মাধ্যমে খবর পাইছে, খবর পাই তিনি ওই পাকিস্তানি কবিরাজকে কেমনে কেমনে বাংলাদেশে নিয়ে আসে এবং সে ওই সময়কার আমলে প্রায় 10 লাখ টাকার উপরে খরচ করে কবিরাজটাকে আনার জন্য সেই সময়। এবং আনার পরে কবিরাজ সব কিছু দেখে ওই পাহাড় থেকে একটু মাটি নিয়ে যায়, পাহাড় থেকে একটু মাটি নিয়ে যায়, মাটি নিয়ে বলে যে আপনার বাড়িতে চলে যান, আপনার মেয়ে আপনার বাড়িতে চলে যাবে। এই বলে তারা উনি তখন পাহাড় থেকে মাটি নিয়ে যায়, শুধু মাটিটা নিয়ে যায় পাহাড় থেকে, এই নিয়ে কবিরাজ তখন চলে যায়। এবং তারই প্রায় 14 দিন পরে, 14 থেকে 15 দিন পরে মেয়ের বাবা আমাদের বাড়িতে আসছে। এই মেয়ের বাবা, ওরা কিন্তু চলে গেছে, ওই ঘটনার পরে মাটি নিয়ে চলে গেছে। এবং 14-15 দিন পরে মেয়ের বাবা আমাদের বাড়িতে এসে বলতেছে ওনার মেয়েরা নাকি পাওয়া গেছে, শাবানারে পাওয়া গেছে। কীভাবে পাওয়া গেছে? শাবানা নিজেই বাড়িতে গেছে, নিজেই বাড়িতে গেছে। এবং কিভাবে গেছে অদ্ভুত বিষয়, আমারে বললো বাবা তুমি চলো, তোমার কারণে মেয়েটারে পাইছি। আমার ভাই, আমার বাবা এবং আমার মা আমাদেরকে সবাইকে উনি তখন দাওয়াত দিয়ে ওনার পরিবারে নিয়ে গেল। ওনার পরিবারে নিয়ে যাওয়ার পরে ওই যে কবিরাজটা, যে পাকিস্তানি কবিরাজটা মেয়েটাকে বের করে দিল, ওই কবিরাজটা নাকি বলছে যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন, কারণ মেয়েটাকে যত দ্রুত পারেন বিয়ে দিয়ে দেন, কারণ বিয়ে না দিলে মেয়েটাকে আবারও নিয়ে যাবে, বিয়ে দিয়ে দেন। এই কথা বলার পরে এইরা আমাকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম। করার পরে তো আমার যে ঘটনাটা, আমি কিভাবে মেয়েটাকে পাইছি, কারণ আমার কারণেই তো মেয়েটাকে পাওয়া গেছে, যেহেতু আমার কারণে পাইছি। মেয়ের বাবা মা আমার সাথে খুব ভালো করে কথা বলে, অনেক সুন্দর করে কথা বলে, এবং মেয়েকে কিভাবে পাওয়া গেল, আমি কিভাবে দেখলাম, কিভাবে গেলাম এবং কিভাবে মেয়েটাকে ওখানে পাইলাম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মেয়ের বাবা মায়ের সাথে কথাবার্তা বলি। এবং কথাবার্তা বলতে বলতে তারাও আমাকে অনেকটা ভালো চোখে দেখে। এরকম করে তারা তখন তাদের মেয়েকে বিয়ে দেবে, যেহেতু মেয়ের এরকম একটা ঘটনা আছে, সহজে মেয়েটাকে বিয়েও দেওয়া যাচ্ছে না। এক একজন এক এক রকম কথাবার্তা বলে যে এই মেয়েরে বিয়ে করলে ক্ষতি হবে, এটা হবে, ওইটা হবে, এক একজন এক এক ধরনের কথা বলে, যার জন্য মেয়েটাকে সহজে বিয়েও দেওয়া যাচ্ছে না। তা ওই পর্যায়ে কেমনি জানি আমার আব্বার সাথে তারা যোগাযোগ করে, এবং যোগাযোগ করে তারা বলে যেহেতু হাসান আলী আমার মেয়েটারে খুঁজে বের করছে, হাসান আলীর কারণেই যেহেতু আমি আমার মেয়েটারে পাইছি, তা আমি ওর মেয়েটাকে হাসান আলীর কাছে বিয়ে দিতে চাই। তখন কিন্তু আমার মোটামুটি প্রায় অনেকটা বয়স হয়ে গেছে, আমার বয়সে কিন্তু এটা আমার প্রায় মেয়ের বয়সের মতো হবে ওই সময়টাতে। পরে এই মেয়েটা আমার কাছে বিয়ে দিবে, এবং আমিও যেহেতু আমার বউয়ের জন্য পাগল হয়ে গেছে, আমার বউয়ের জন্য মাতোয়ারা হয়ে গেছি, মেয়েটাও দেখতে যেহেতু সুন্দরী। পরে এই পারিবারিক কথাবার্তার মাধ্যমে আমার কাছে মেয়েটারে বিয়ে দিবে মেয়ের বাবা মা বললো। এবং মেয়ের বাবা মা বলার পরে আমার আব্বা আম্মা আমার জিজ্ঞেস করলো, আমি তখন না কোনো উত্তর দিলাম না। মানে আমি তখন একরকম একজন মানসিক প্রতিবন্ধীর মতো পড়ে আছি, কি করি না করি, খাই না খাই, কোনো কিছুর প্রতি আমার কোনো রকমের ফিলিংস, অনুভূতি, ভালো লাগা কোনো কিছুই নেই। একটা পর্যায়ে হলো কি, তখন আমার বললো যে মেয়েটাকে আমার কাছে ওই মেয়েটাই আমার বিয়ে করাবে। পরে পারিবারিকভাবে তারা পাবনা থেকে এই শাবানা আক্তারকে বিয়ে করে আমার পরিবারে নিয়ে আসে। আমার পরিবারে আমি শাবানা আক্তারকে বিয়ে করে একেবারে যেভাবেই অনুষ্ঠান করে খুব সুন্দর করে বিয়ে করে আনার পরে ওর বয়স কম ছিল, কম থাকার কারণে ওরে আমাদের পরিবারের সবাই অনেক আদর করতো, সবাই অনেক ভালোবাসতো, এবং সবার সাথে ওর ভালো সম্পর্ক ছিল, এবং সবার সাথে ভালো সম্পর্ক ছিল। এখানে একটা বিষয় কি, এই যে ওর 4টা বৎসর, ও 4 বৎসর ধরে যে ও ছিল না, ও কোথায় ছিল কিচ্ছু বলতে পারে না। ওই 4 বৎসরের কোনো মেমোরি বা কোনো স্মৃতি ওর মনে নেই। 10 থেকে 14 বৎসর, এই 4টা বৎসরের কোনো স্মৃতি, মেমোরি, ও কোথায় ছিল, কোন জায়গায় ছিল, সব কোনো কিছু ওর মনে নেই। যাই হোক, ও ছোটো মানুষ, আমার সাথে সংসার করতেছে, আমি এতে অনেক খুশি। 2 বৎসর ধরে ও আমার সাথে আছে, প্রায় 16 বৎসর বয়স। ওই 16 বৎসর বয়সে ও তখন বেবি কনসেপ্ট করে, 1 বছর আমি বাচ্চা নিই, পরের বছর বাচ্চা নিছি। এবং পরের বছর বাচ্চা নেওয়ার পরে আমার আব্বা আম্মা দুজনেই টেনশন করে যে ও বেবি আসলে নিতে পারবে কেন, ওর হ্যাংলা ছিল, অনেক শুকনা ছিল, যে ওর বাচ্চা হবে কি না, এটা নিয়েও সবাই খুব টেনশনে ছিল। তো বাচ্চাটাও হয়েছে, হওয়ার পরে ও আমার একদিন বলতেছে কি, এটা 2 বছর পরের ঘটনা বলতেছে, আমারে বলে যে আপনি আমার একটা ছাগল কিনে দেন, ওর ছাগল পালার শখ হয়েছে। আমার বল একটা খাসি ছাগল কিনে দেন, সামনে কোরবান, আমি এটা বিক্রি করব। তা আমরা আসলে তখনকার একটু ডাউন খেয়ে গেছিলাম আর কি, আয় উন্নতি অনেকটা কমে গেছিলো, আমার আব্বার ইনকাম অনেকটা কমে গেছিলো। তো ও যখন বললাম একটা ছাগল কিনে দিছি, কথাটা খেয়াল করেন, ছাগলটা কিনে দিছি। ছাগলটা কিনে দেওয়ার পরে ওই কী করতে, ছাগলটারে ও পালতো, ঘাস খাওয়াইতো, খুব আদর করতো, যত্ন করতো। এমন করতে করতে একদিন দুপুরবেলা আমি গেছিলাম মাঠে, কি একটা কাজ করতে গেছিলাম, কাজ করে মাঠ থেকে আসছি, আসার পরে মারে বললাম, ওরে দেখি না। আমি বললাম যে মা, শাবানা কই গো? মা বলে, শাবানা তো ছাগল খুঁজতে গেছে, ওর ছাগল বলা হারাই গেছে, ছাগল খুঁজতে গেছে। এখন ছাগল খুঁজতে গেছে, কই গেছে? আমরা বলি যে আম্মা কই গেছে? বলে তা তো আমি জানি না, কই গেছে তারা আমি বলতে পারি না, তবে ছাগল খোঁজার জন্য গেছে। আমি তখন ওরে খুঁজতে বেরোলাম যে কোথায় গেল ছাগল খোঁজার জন্য। দেখি এদিক সেদিক অনেক দিকে খোঁজাখুঁজি করতেছি, ওরে আর আমি পাই না, ও নাই। না থাকার পরে কিছু লোকে তখন ওখানে মাটি কাটার কাজ করতেছে, আমাদের বাড়ির পাশে মাটি কাটার কাজ করতেছে। লোকগুলোর বাড়ি আপনার দিকে, আপনার ওই নোয়াখালীর ওই দিকের লোক, এখানে কাজে আসছে, কাজ করে। ওনাদেরকে বললাম যে ভাই, এরকম একটা মহিলা দেখছেন কি না?
বলে একটা মহিলাকে দেখছি ছাগল খুঁজতে খুঁজতে এই পাহাড়ের দিকে চলে গেছে। এটা কিন্তু সেই পাহাড় যে পাহাড় থেকে ওরে একবার আমরা ধরে আনছিলাম বা পাহাড়ের মধ্যে ওকে 4 বছর আটক করে রাখা হয়েছিল, ওই পাহাড়ের দিকে। যখন বললো এই পাহাড়ের দিকে গেছে ভাই, তখন তো আমার কলিজার তলে চিপ মারছি, কিরে এই পাহাড়ের দিকেও যাবে কেন? আমি তখন ভাই দৌড়াতে শুরু করলাম, পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করছি। দৌড়াতে দৌড়াতে আমি পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম এবং পাহাড়ের ভিতরে ঢুকার পরে আমি আর পাহাড় ভিতর থেকে বেরোতে পারতেছি না, জঙ্গলের ভিতর থেকে বেরোতে পারতেছি না, বেরোয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। এই অবস্থার ভিতরে হঠাৎ করে আপনার আগুন মনে হয় যেন মুখের মধ্যে আগুন মাখা একটা লোক দৌড়ে এসে আমাকে ধরছে। আর মুখের মধ্যে মনে হয় পুরো আগুনের ফুলকিটা মুখের মধ্যে আইসা আমাকে ধরছে, ধৈর্য ওর মুখটা আমার মুখের সাথে লাগাই দিছে। ওর মুখটা যখন আমার মুখের সাথে লাগাই দিল রে ভাই, আমি আল্লাহকে বলে একটা চিৎকার দিলাম। এবং আল্লাহকে বলে একটা চিৎকার দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি যেখানে শুয়েছি ওইটার মধ্যে আমাকে এলোপাথারে মারতে শুরু করছে। ওইটার মধ্যে মারতেছে মারতেছে মারতেছে, কী যে অবস্থা আমার করছে তা বলার মতো না, কী অবস্থা আমার করছে তা বলার মতো না। আমি ওইখানে আমাকে যে মারে আমি বুঝতেছি, বাট আমি কাউরে দেখি না যে আমার কে মারতেছে, আমি এটা দেখি না, শুধু বুঝতেছি আমাকে মারতেছে। এর মাঝে আমি তখন সেখানে জ্ঞান হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে যাই। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমাকে তখন হসপিটালে, আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি হসপিটালে, আমার ভাইয়া আছে, বাবা আছে, আমার ছোটো বোন জামাই আছে, সবাই আছে। আমি ওদেরকে জ্ঞান ফিরার পর আমি বলতেছি যে শাবানা কোথায়? বলে শাবানা তো আছে, শাবানা আছে, শাবানা বাড়িতে আছে। আমি বলি শাবানারে কই পাইছেন? বলে বনের মধ্যে শাবানারে পাওয়া গেছে, শাবানারে বনের মধ্যে পাইছে, আমরা শাবানাকে নিয়ে আসছি। কিন্তু শাবানার শরীরে তাবিজ ছিল, শাবানার শরীরে কিন্তু তাবিজ পরানো ছিল, হাতে তাবিজ ছিল, পায়ে ছিল। আমার কিন্তু শরীরে কোনো তাবিজ কিছু ছিল না, আমার শরীরে কোনো তাবিজ ছিল না। তো এই শাবানার শরীরে তাবিজ ছিল, ওরা নাকি খুঁজতে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে, এবং খুঁজতে গিয়ে শাবানারে বনের মধ্যেই পাইছে, কিন্তু আমার রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ওইখান থেকে এই হসপিটালে ভর্তি করাইছে, এবং ভর্তি করানোর পরে আমার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। আমার দুটো পা একদম ভেঙে ফেলছে। মানুষের পা তো এভাবে ভাঙে, আমারটা একদম উল্টা ভেঙে ফেলছে, দুইটা পা উল্টা ভেঙে ফেলছে। তো ওই সময় আসলে চিকিৎসার যে অবস্থাটা, চিকিৎসার অবস্থাটা এতটা উন্নত ছিল না, এত উন্নত মানের চিকিৎসা ছিল না। তো এরপরও আমার বাবা মা তখন আমাকে চিকিৎসা করে, আমি দীর্ঘ প্রায় 1.5 বছর মতো হসপিটালে ছিলাম। আপনি বুঝতে পারেন যে 1.5 বছর ধরে হসপিটালে, এবং 1.5 বছর পরে ডাক্তাররা তখন সিদ্ধান্ত নিল যে আমার এই পা তারা ঠিক করতে পারে নাই, তারা পা ঠিক করতে পারে না। তারা আমাকে ঢাকায় পর্যন্ত রেফার করে, ঢাকাতেও নিয়ে যায়। আমি ঢাকা মেডিকেলেও থাকি, প্রায় 1.5 বছর ধরে আমি শুধু হসপিটালে থাকি। আমার পায়ের অবস্থা এমনভাবে করে যে এইটা জোড়া লাগানোর কোনো সিস্টেম তাদের কাছে ছিল না। আমার পায়ের যে রগগুলো ছিল, শিরাগুলো ছিল, এগুলো পর্যন্ত কেটে ফেলে, এগুলোও কেটে ফেলা হয়। এবং এরপরে আমি আর ভালো হই নাই, সেখান থেকে ভালো না হয়ে আমার দুটো পা একদম পঙ্গু অবস্থা। আমি তখন হুইল চেয়ারে বসে আমি তখন বাড়িতে আসি। তো হুইল চেয়ারে বসে বাড়িতে আসছে, তখন তো ধরেন পারিবারিক অবস্থা খুবই খারাপ, অনেক খারাপ, কামাই নাই, রুজি নাই, পরিবার তো ওভাবে চলে না, পরিবার এভাবে চলে না, প্রচণ্ড অভাব অনটনের মধ্যে তখন দিন কাটতেছে। এর অবস্থার মধ্যে আমি তখন এভাবে পড়ে আসি। আসার পরে ধরেন আমি কোনো কাজ করতে পারি না। আগে তো আমি মাঠে ঘাটে কাজ করতাম, জমি জামায় কাজ করতাম, কাজ করে 2-4 টাকা ইনকাম করতাম, ওইটা দিয়ে পরিবার চালাইতাম, মারে খাওয়াইতাম, ব্যাপারে দিতাম, ভাই করে দিতাম, সবারই দিতাম। এখন তো আমি পুরোপুরি পঙ্গু, এবং আমি তখন চলাফেরা করতে পারি না, আমার কোনো আয় ইনকাম নাই। তো ওই যে আমি যে খালা ডাকছিলাম যে মহিলারে, ওই মহিলা এসে আমার মাঝে মাঝে কিছু টাকা পয়সা দেওয়া যাইতো। আবার যে শিউলির বাবা মা ছিল, ওরাও আমার মাঝে মাঝে এসে টাকা পয়সা দিত, অনেক সময় অনেক সাহায্য সহযোগিতা করতো। ওনাদের সাহায্য সহযোগিতা নিতাম, ওনাদের কাছ থেকে টাকা নিতাম। এইভাবে আবার ওই তখন প্রেগনেন্ট অবস্থায় থাকে শাবানা, এবং ওর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, আমার একটা মেয়ে হয়, আমার মেয়ে বাবুটা হয়। মেয়েটা হওয়ার পরে মেয়েটা যখন হবে, ওই মুহূর্তে মেয়েটা হওয়ার আগে ওর বাবা মাকে নিয়ে যায়, ওর বাবা মাকে ওই বাড়িতে নিয়ে যায়, ওদের বাড়িতে নিয়ে যায়। তখন তো আমি হসপিটালে ছিলাম না, আমি আপনার হসপিটালে ছিলাম ওই সময়টাতে যখন ওর বাচ্চাটা হয়। এই বাড়িতে তো কেউ নেই, এই জন্য ওকে নিয়ে যায়। নিয়ে গেলে পরে এরপর আমি যখন আসি, পরে ও আবারও আপনার পাবনা থেকে আপনার চিটাগাঙে আসে। আসার পরে ওর পরিবার কয়েকদিন পরে ওকে আবারও নিয়ে যায়। মেয়েটার আমি দুধ খাওয়াইতে, মেয়েটার জন্য এটা সেটা খাওয়াইতে পারি না, মেয়ের ভরণ পোষণ দিতে পারি না, ছোটো মানুষ। তো ওর বাবা মা তখন ওকে আবার নিয়ে যায়। এভাবে নিয়ে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। পরে ও আর আসে না, শাবানা আর আসে না। আমি চিঠি লিখি যে তুমি আসো, চলে আসো। শাবানা তো আর আমার প্রতি ওরকম ভালোবাসা ছিল না, আসলে ওরকম ভালোবাসা ছিল না। পরিবার বিয়ে দিয়েছে, বিয়ে করছে। ওরা এমন করে প্রস্তাব পাঠায়, চিঠি পাঠায়, আসার জন্য বলি না, ও আসে না। একটা পর্যায়ে ওর পরিবার থেকে আমাদের পরিবারে জানিয়ে দেওয়া হলো যে শাবানাকে তারা আমাদের পরিবারে আর পাঠাবে না। তার কারণ কি? তার কারণ আমি পঙ্গু হয়ে গেছি, আমার কামাই নেই, রুজি নেই, আমি বউ খাওয়াবো কেমন করে, আমার বউ আমি কেমন করে খাওয়াবো, বউ চালাবো কেমন করে, বউ চালানোর সামর্থ্য আমার নাই, আমি বউকে কেমন করে খাওয়াবো, কেমন করে চালাবো। এই জন্য তারা তাদের মেয়েকে আর দিবে না।
এভাবে অনেক দিন পরে একদিন আমি নিজে ওদের বাড়িতে গেলাম, মানে নিজে ওদের বাড়িতে গেলাম যে আমার বউ আমার বাচ্চা, আমি শুনতেছি শাবানাকে নাকি অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে এরকম খবর। আমার ওদের বাড়িতে যাওয়ার পরে জানতে পারি শাবানা আমাকে ডিভোর্স করে দিছে। পরে আমি বললাম যে আমার তো মেয়ে আছে, আমার আজকে আমি পুঙ্গমে ভালো অবস্থানে ছিলাম, আপনারা আমার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, আমি তো আর আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই না, আপনারা জোর করে তো আমার কাছে বিয়ে দিয়েছেন। এক কথায় বলতে গেলে, মানে একরকম বলতে গেলে ওই বিয়েতে আমার তেমন কোনো সম্মতি ছিল না, আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। আপনারা আপনাদের মতো করে আমার কাছে বিয়ে দিলেন। এখন বিয়ে হবার পরে আল্লাহ আমার দুটো পা নষ্ট করে দিল, বা যেভাবে হোক আমার দুটো পা নষ্ট হয়ে গেল, কিন্তু এরপরে আপনারা কেন আমার কাছ থেকে আমার বউকে নিয়ে যাবেন না? এরপরে আমার কাছ থেকে শাবানাকে নিয়েই গেছে এবং নিয়ে তারা অন্যত্রে শাবানার বিয়ে দিয়ে দেয় আমার মেয়েটা সহ। অনেক দিন পর্যন্ত আমি পাবনায় ছিলাম, কিন্তু আমার বউকে আমি আনতে পারি নাই। পাবনা থেকে শূন্য হাতে আমি ফিরে আসি, এবং পাবনা থেকে শূন্য হাতে ফিরে আসার পরে আমি যখন এলাকাতে আসি তখন আমার অবস্থা মানে আরও খারাপ। মানে একটা পর্যায়ে দেখেন, মানে বর্তমানে ওই একটা পর্যায়ে বলতে ওই সময় থেকে আমার ভাইয়েরও আমার খোঁজখবর নেয় না, আমার বাপেও আমার খোঁজখবর নেয় না, মানে কেউ আর আমার কোনো খোঁজখবর নেয় না। এবং সর্বোপরি আমার তখন ভিক্ষার পথ বেছে নিতে হয়। এবং সেই থেকে আজকে প্রায় 20 বৎসরের মতো আমি ভিক্ষা পেশার সাথে জড়িত, ভিক্ষা করি এবং ভিক্ষা করে আমি আমার জীবন চালাই। এবং আমি এখনও রাত বিরাতে এই হুইল চেয়ার নিয়ে, ওইদিকে এখন রাস্তা হয়েছে, ওই পাহাড়টার পাশে এখন অনেক বড় একটা রাস্তা হয়েছে, ওই দিয়ে আপনার মানে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, রাস্তা দিয়ে আমি হুইল চেয়ার দিয়ে রাতের পর রাতে পাহাড়ের পাশে গিয়ে দাঁড়াই থাকি যে এবার আমারে মেরে ফেল, মানে আমি বলি যে এবার আমাকে মেরে ফেল, আমার দুইটা পা নিয়ে গেলে, দুইটা পায়ের কারণে আমার বউ চলে গেল, আমার সন্তান চলে গেল, তো এইবার আমাকে নিয়ে যা, এবার আমাকে মেরে ফেল। কিন্তু ভাই রাতের পর রাত ওখানে বসে থাকি, আমারে আর মারে না। আমার জীবনটা ভিক্ষার জীবন হয়ে গেল। আমি জানি না কোন অপরাধে, কিসের কারণে আমার উপরে এরকমভাবে অত্যাচার বা এরকমভাবে নেওয়া হলো। যদি সে কোনো মানুষ হতো আমি থানায় তাকে মামলা করে তাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু সে তো কোনো মানুষ নয়, তার বিচার একমাত্র আল্লাহ ছাড়া কী করবে। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আর আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। একটা সময় ছিল আমার বাবা মারা গেছে, এখন মা আছে, মাও খুব অবস্থা খারাপ, হয়তো যে কোনো সময় তিনিও মারা যাবে। এবং আমার মা অনেক বয়স পাইছে, আমাদের এলাকাতে সবচেয়ে বেশি বয়স আমার মা পাইছে, এবং আমার মা আমার জন্য এখনও দোয়া করে, কান্নাকাটি করে। আমি ভিক্ষা করে আনলে পরে আমার মা আমার ঘরে এসে 2 বেলা ভাত খায়। তো ভাই আমি অ্যান্ড্রয়েড মোবাইল চালাই এবং অনেক বছর ধরে চালাই। রাতের বেলা আমি বিভিন্ন ধরনের গল্প অনুষ্ঠান শুনি, বিশেষ করে এই ধরনের গল্পগুলো আমার ভালো লাগে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আমার এলাকার এক ছেলে সহযোগিতা আপনাকে আমার গল্পটা লিখে পাঠালাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, আপনার মুখে আমি আমার গল্পটা শুনবো, এবং যদি পারেন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে খুব দ্রুত আমার নিঃশ্বাসটা নিয়ে যায়। যত দ্রুত আল্লাহ আমার নিঃশ্বাস নেবে তত দ্রুতই মনে হয় আমি পৃথিবী থেকে, এই নরক থেকে মুক্তি পাবো। আমার কাছে পৃথিবীর একটা দিন এখন মনে হয় দুজকের মতো। আমার কাছে সহ্য হয় না, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি তার কাছে নিয়ে যায়। এই দোয়াটা আপনিও করবেন, আমিও করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত চট্টগ্রামের ভাই হাসান আলীর জীবনের বাস্তব গল্পটা আমাকে শোনার জন্য। গল্পটা আসলেই খুব কষ্টকর ছিল, খুবই কষ্টকর ছিল, এবং যেটা আসলে বলার মতো না। কিছু মানুষ থাকে যারা যেই ঢালে হাত দেয় ওই ঢালটাই ভেঙে যায়। উনি শিউলি নামের একটা ঢালে বাসা বেঁধেছিল, ঝড়ে এসে ওনার এই বাসাটাও ভেঙে দিল। শাবানাকে যে কোনোভাবেই হোক উনি পেয়েছে, এবং অদ্ভুত অলৌকিকভাবে পেয়েছে, এবং সেটাও ওনার ভাগ্যে থাকলো না, সেটাকে উনি শেষ পর্যন্ত হারালো। এটাই হয়তো হাসান আলীর কপালে ছিল। তবে আমি এটাই হাসান আলী ভাইকে বলেছি, কমেন্টের মাধ্যমে ওনার ইমেলে রিপ্লাই দিয়েছে, এবং আপনাদেরকেও বলি যে আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্য করে। হয়তো এর চেয়েও ভালো কিছু হাসান আলীর জন্য অপেক্ষা করছে। হাসান আলী ভাইটা আমার মানে কমেন্ট পেয়ে আমার সাথে আমার ফোনে যখন কথা, উনি খুব হাসে, আমারে বলে ভাই এই বয়সে আমি আর কি পাবো, মানে এই বয়সে আমার আর কি আছে, আমার আর কি বা পাওয়ার আছে। তো আমি এটাই বলবো যে আল্লাহ কখন কাকে কী দেয় এটা একমাত্র তিনিই ভালো জানে। আমি দেখেছিলাম যে ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস একজন, মানে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে যিনি দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন, তার নামটা ঠিক আমার জানা নেই, সে নাকি যে কোনো একটা অ্যাক্সিডেন্টে তার পা হারিয়ে ফেলে, মানে পা ভেঙে যায়। ডাক্তার বলেছিল যে সে কখনোই আর হাঁটতে পারবে না, তার কখনোই আর হাঁটা হবে না, সে সারা জীবন হুইল চেয়ারে থাকবে। কিন্তু এই মানুষটাই শুধু হাঁটলো না, এমনভাবে দৌড়ালো যে সারা পৃথিবীতে দৌড় প্রতিযোগিতায় সে প্রথম হলো। সুতরাং হাসান আলী ভাইও আল্লাহর উপরে বিশ্বাস রাখুক, এবং ইনশাল্লাহ আল্লাহ শেষ বয়সে এসেও তাকে হয়তো শান্তি দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হাসান আলী ভাইয়ের মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারো জীবনে না ঘটে, এই কামনা আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।